ফিউচার ইজ গোয়িং টু বি ভেরি ডিফারেন্ট। যে সায়েন্টিস্ট হবে সে কম্পিউটার সায়েন্স পড়বে, সবাই তার দিকে অবাক হয়ে তাকায় থাকবে এবং সে খুব কুইক ক্যারিয়ার প্রোগ্রেশন। কম্পিউটার সায়েন্সের তো বাংলাদেশে অনেক কাজ হয় না, আমাদের সবাইকে প্রবলেম সলভার হইতে হবে। আমার এত ক্যাপাবিলিটি আছে, এখানে কি সব অ্যাপ্লিকেশন করতেছে। বিইং ক্রিয়েটিভ, সলভিং প্রবলেমস, দিস ইজ ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। কম্পিউটার সায়েন্সটা আসলে কি জিনিস? ক্লায়েন্টের একটা সফটওয়্যার দরকার, ক্লায়েন্টের একটা প্রবলেম সলভ করা দরকার, আমরা প্রবলেমটা সলভ করে দেবো, শেষ। এখানে সায়েন্স আছে কি না এটা নিয়ে এত চিন্তা করিনি। ক্যারিয়ার ক্র্যাকার্সের যে নামটা, এটা আমরা দিছি এই কারণে, আমি নিজেও তো ব্রেন স্টেশনে 5 বছরের মতো কাজ করছি এবং মানে মোটামুটি যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসতে চায় কম বেশি সবার সাথে কথাবার্তা হয়, সেটা থেকে আমি যেটা বুঝছি। এবং ইনফ্যাক্ট রিসেন্ট টাইমে প্রায় 10টা থেকে 12টা ইউনিভার্সিটিতে গেলাম, সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্টের সাথে কথা হইলো। এবং কম বেশি আমাদের তো প্রোগ্রামিং হিরো মোটামুটি 30,000-এর মতো স্টুডেন্ট আছে বা তারও কিছুটা বেশি। তো স্টুডেন্টদের ভিতরে একটা ইনফরমেশন গ্যাপ আছে, বিশেষ করে সফটওয়্যার ইন্ডাস্ট্রি সম্পর্কে জানে না। এবং 3টা সফটওয়্যার কোম্পানির নাম বলতে বললেও দেখা যায় যে অনেক ক্ষেত্রে জানে না। তারপরে আপনার সফটওয়্যার কোম্পানিগুলোতে ঢোকার জন্য কী কী স্কিল সেট প্রয়োজন, বা অনেক ক্ষেত্রে তারা এটাও জানে না যে কোনো একটা কোম্পানিতে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে সে যদি জয়েন করে তার স্যালারি রেঞ্জ কেমন হবে, তার যে ওখানে একটা ভালো স্যালারি গ্রোথ হওয়ারও একটা অপরচুনিটি আছে, সেটা সম্পর্কেও কিন্তু প্রপার ইনফরমেশন তার কাছে নাই। তো সেই জায়গাটা থেকে আমি চিন্তা করলাম যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যারা খুবই এক্সপিরিয়েন্স পার্সন আছে, আপনার মতো যারা মানুষ যারা প্রায় 20 বছরের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রির সাথে কাজ করতেছেন, এবং যেই সময় থেকে রেভলিউশন স্টার্ট হয়েছে, এবং আমি এই গ্রুপের একটা খুব সুন্দর নাম বের করছি, তারা হইতেছে যে মানে আপনার তো বই পড়ে প্রোগ্রামার হয়েছেন, এখন কি হয় যে চ্যাটজিপিটি আছে, গুগল বার্ড আছে, ইউটিউব আছে, কত মানে শেখার জায়গা তো সুযোগ নেই। কিন্তু এখনকার সময়ে আমরা এত ফ্যাসিলিটি বা ইনক্লুডিং মি এত ফ্যাসিলিটি থাকার পরেও যে ঘটনাটা ঘটে, আমরা শেখার ব্যাপারে আমাদের আগ্রহ ধরে রাখা খুব ডিফিকাল্ট হয়। কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে নীলক্ষেত থেকে প্রোগ্রামিংয়ের বই দেখে দেখে কোড করা, এবং তখন তো স্ট্যাক ওভারফ্লো ছিল না, জাস্ট মানে করা আর কি। আর আপনাকে আমি বিশেষ কোনো মানে আপনার পরিচয় দেওয়া মনে হয় আমার জন্য সবচেয়ে ইজিয়েস্ট কাজ, কারণ অন্যান্য যারা গেস্ট আছে তারা ডাইভার্সিফাইড অনেক কাজের ভিতরে ইনভলভ। আর আপনার ক্ষেত্রে খুবই সহজ সমাধান হচ্ছে যে আপনি ব্রেন স্টেশন 23 ফাউন্ড করছেন, আপনি এটা সিইও হিসেবে কাজ করতেছেন। তো মানে খুব স্ট্রেট ফরওয়ার্ড ইন্ট্রোডাকশন। তো ভাই আপনি যদি আপনাকে ছোট করে পরিচয় দেন ভাই। শিওর। তো আমি রাইসুল কবির, ব্রেন স্টেশনে সিইও হিসেবে আছি। ব্রেন স্টেশন একটি সফটওয়্যার কোম্পানি। আমরা 2006 সালে শুরু করি। আমরা শুরু করার পিছনে একটা ছিল। পারপাসটা ছিল যে ক্রিয়েটিং ফুলফিলিং এমপ্লয়মেন্ট, আর্নিং অ্যান্ড সেভিং ফরেন কারেন্সি, যে আমরা যাতে ভালো কাজের সুযোগ আনতে পারি। ভালো কাজ অ্যাজ ইন কাজ করে আনন্দ পাওয়া যাবে, আমার ক্যাপাবিলিটি অনুযায়ী ভালো কাজ করতে পারবো এবং ফরেন কারেন্সি আর্ন করতে পারবো, সেভ করতে পারবো। সো এরকম একটা উদ্দেশ্য থেকে আমরা কোম্পানি শুরু করি। তো এখানে আমার কাছে যেটা খুবই ইন্টারেস্টিং লাগে যে মানে এখন আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের জন্য এই জিনিসটা দরকার। তো আমরা খুব লাকি ছিলাম যে শুরু থেকে আমাদের এরকম একটা পারপাস ছিল, যে একটা পারপাসফুল অর্গানাইজেশন। তো এই পারপাসফুল হওয়ার পিছনেও একটা কারণ আছে, কারণ আমি তো ইলেকট্রিক্যালসে গ্র্যাজুয়েশন করেছি। তো যার জন্য মানে প্রোগ্রামিংটা আর কি জাস্ট আগ্রহ থেকে শেখা। তো আগ্রহ থেকে যেহেতু শেখা, তো এই কারণে গ্র্যাজুয়েশনের সময় আমি খুব কনফিউজড হয়ে গেলাম যে আসলে গ্র্যাজুয়েশন করার পরে এখন আমি কি ইলেকট্রিক্যালের চাকরি করব, যেহেতু গ্র্যাজুয়েশন ইলেকট্রনিক্সে, নাকি প্রোগ্রামিং করব। তো আমার পার্টনার মহিউদ্দিন ভাই ইনভাইট করলেন আমাকে সফটওয়্যার কোম্পানি করার জন্য। তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, দিস উড বি ইন্টারেস্টিং, কিন্তু কেন করব। তো তখন এই পারপাসটা আর কি আসছে। সো which has been very helpful. এখনের কথা যদি বলি, এখন আমরা প্রায় 700 people কোম্পানি। আসলে অ্যাট দিস ভেরি মোমেন্ট 700-এর কিছু কম আছে, আমরা 690 জন। আর আমরা এই মাসে আরও প্রায় এই ভিডিও পাবলিশ হতে 700 হয়ে যাবে ইনশাআল্লাহ। 700 হয়ে যাবে। আমরা এই মাসে প্রায় 40 থেকে 50 জন ফ্রেশ গ্র্যাজুয়েট হায়ার করতেছি ইনশাআল্লাহ। সো তাতে আমরা 730-40 এরকম রেঞ্জে ইনশাআল্লাহ চলে যাব ভিডিও পাবলিশ হতে। তো
আমরা মোস্টলি ইন্টারন্যাশনাল কাজ করি, 70% কাজ আসে আমাদের বিদেশ থেকে, বিদেশের মধ্যে ইউরোপ থেকে বেশি কাজ আসে, আর ইউএসএ, অস্ট্রেলিয়া, জাপান, বিভিন্ন কান্ট্রির আমরা কাজ করি। আর বাংলাদেশে আমরা প্রায় 30%-এর মতন কাজ হয়। বাংলাদেশে আমরা যেমন গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপ, তারপরে বাংলা লিঙ্কের মাই বিএল, আরও বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কাজ করেছি। আমরা মেনলি ওয়েব মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি। আমাদের লার্জ পার্ট রেভিনিউ আসে এখান থেকে। আমাদের একটা এআইএমএল টিম আছে। আমরা গত 5 বছর 6 বছর ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছি, কিন্তু এটার কাজ আমরা অনেক পাই এরকম না আর কি। মানে এটা তো আসলে অনেক এআই এর কাজ পাইতে গেলে অনেক ডাটা লাগে, ডাটা তো আসলে কারো কাছে নাই। কিন্তু আমাদের বেশিরভাগ কাজই এখন দেখা যাচ্ছে যে ক্লায়েন্টই আর কি এআই চাচ্ছে এবং আমরা এআই ইউজ করছি। সো এর বাইরে আমাদের গেমিংয়ের একটা টিম আছে, ছোট একটা গেমিং টিম আছে। এরকম আর কি আমরা ওয়াইড রেঞ্জ অফ জিনিসপত্র নিয়ে কাজ করি আর কি। আচ্ছা, এই শোতে ভাই যতজন গেস্ট আসছে সবাইকে আমি একটা কমন প্রশ্ন করার চেষ্টা করছি যে তাদের পার্সপেক্টিভে প্রোগ্রামিং জিনিসটা কী, বা এই যে প্রোগ্রামিং বলি, ওয়েব ডেভেলপমেন্ট বলি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলি, অনেক টার্ম আছে। তো প্রোগ্রামিং জিনিসটা পার্টিকুলারলি ভাই আপনার কাছে কী, বা এটাকে আপনি কীভাবে ডিফাইন করবেন পুরো জিনিসটাকে? রাইট, আমি আসলে মানে অনেক বেশি চিন্তা করি। আমি মানে জাস্ট মানে কাজ করা বা ভ্যালু ডেলিভার করা এরকম দিকে আর কি করি। সো মানে ফিলোসফিক্যাল ওই ডিসকাশন, সাপোজ প্রোগ্রামিং কি, কোডিং কি, তারপর লোকজন যে ডেভেলপার ভার্সেস প্রোগ্রামারের মধ্যে পার্থক্য কি, ডেভেলপার ভার্সেস কোডারের মধ্যে পার্থক্য কি, ওয়েব ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ভিতরে ডিফারেন্স কি। এই জিনিসগুলো আমি মানে আমি যেহেতু কম্পিউটারে পড়ি নাই আর কি, ঠিক আছে, সো আমি এই জিনিসপত্রগুলো খুব ভালোভাবে জানি না। কিছুদিন আগে ইনফ্যাক্ট সাকিব স্যারের সাথে কথা বলতেছিলাম, যে ঢাকা ইউনিভার্সিটি আইটি ডিপার্টমেন্টের, তো তখন স্যার বলতেছিল যে কম্পিউটার সায়েন্সের তো বাংলাদেশে অনেক কাজ হয় না। তো আমি বললাম যে কম্পিউটার সায়েন্সটা আসলে কি জিনিস। মানে আমার কাছে তুলে গিয়েছে সফটওয়্যার বানাবো, ক্লায়েন্টের একটা সফটওয়্যার দরকার, ক্লায়েন্টের একটা প্রবলেম সলভ করা দরকার, আমরা প্রবলেমটা সলভ করে দেবো, শেষ। আমার কাছে জিনিসটা এখানে সায়েন্সের কিছু নেই, মানে এখানে সায়েন্স আছে কি না এটা নিয়ে এত চিন্তা করিনি। তো পরে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে কম্পিউটার সায়েন্স মানে যে সায়েন্টিস্ট হবে সে কম্পিউটার সায়েন্স পড়বে। সায়েন্টিস্ট হওয়াটা কি জিনিস এটা আবার একটা না, এটা আমি নিজেও একটা ছিল, আমার ভিতরেও একটা কাইন্ড অফ কনফিউশন ছিল। তো আমি যখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ছিলাম, তো তখন ওখানে আমার একজন স্যার ছিল, এহসান স্যার। তো এহসান স্যার আমাকে বুঝিয়েছে, আমি এতদিন পর্যন্ত জানতাম না, আমি জানতাম সিএসসি, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ার, এটা সেটা। তো স্যার বললো যে কম্পিউটার সায়েন্স নামে একটা পিওর কম্পিউটার সায়েন্স সাবজেক্ট আছে, যেটা পড়ে মানুষজন সায়েন্টিস্ট হয়। কারণ কম্পিউটারে বিভিন্ন নতুন থিওরি, এই টাইপের জিনিসপত্র তারা আবিষ্কার করে, ইনভেন্ট করে, এই টাইপের জিনিস, তারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করে, এই টাইপের একটা জিনিস, বা বিভিন্ন কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ে অনেক সময় কাজ করে। তো ওইটা কমপ্লিটলি সেপারেট একটা জিনিস, যেটা পিওরলি হয়তো বা আমরা চোখের সামনে অত বেশি একটা দেখি না, বাট এটা অলরেডি টপ ইউনিভার্সিটিগুলোতে এটার উপরে মানে হেভি কাজ হয়, এবং তারা কম্পিউটার সায়েন্টিস্ট থাকে। হেভি কাজ হওয়াটা আর কি একটু চ্যালেঞ্জিং এই জায়গাটাতে, খুবই একটা মানে তুমি বলার পর একটা জিনিস মনে হলো, আমার গুরু তো ওমর আল জাবির। তো ওমর আল জাবিরের সাথে আমি অনেকদিন আগে কথা বলতেছিলাম। মানে ওমর আল জাবির ও মানে খুবই ট্যালেন্টেড, মানে প্রচণ্ড ট্যালেন্টেড একটা পার্সন এবং প্রচণ্ড হার্ডওয়ার্কিং পার্সন। ও হতেছিল কিছুটা ঝংকারের মতন, যে মানে 100% ইফেক্টিভ পার্সন। আমি যেমন হলো গিয়েছি আসে না যে একটু আরাম করবো একটু ইয়ে, বাট 115% ইফেক্টিভ। সো ওরা যাবে ওরকম আর কি, যে হেভি যে মানে ও যখন গেম খেলতো তখনও ওর আর কি নিয়ম করা থাকতো যে আচ্ছা ঠিক আছে আমি 30 মিনিটস গেম খেলবো, তারপরে আমি পড়তে বসবো, এবং পড়ার মানে ওর সব জিনিসপত্র খুবই মেথডিক্যাল আর কি। তো আমি ওরে বলতেছিলাম যে ইউ আর সাচ ট্যালেন্টেড পার্সন, কি এইসব ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতেছো, অপারেটিং সিস্টেম বানাবা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাবা, ডেটাবেস বানাবা, ডেটাবেস অন্যদের বানানো ডেটাবেস কেন ইউজ করবা? তো তখনও বলতেছে যে দেখো সারা পৃথিবীতে কতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার, সারা পৃথিবীতে কতগুলো অপারেটিং সিস্টেম দরকার, সারা পৃথিবীতে কতগুলো ওয়েব অ্যাপ্লিকেশন দরকার,
কোটি কোটি ওয়েব অ্যাপ্লিকেশন দরকার, কোটি কোটি মোবাইল অ্যাপ্লিকেশন দরকার, বাট কোটি কোটি অপারেটিং সিস্টেম কি দরকার? অপারেটিং সিস্টেম তো ভাই 2-3টা চলবে। কোটি কোটি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার? সো মানে ওই জিনিসটা আমার জন্য একটা খুব ইন্টারেস্টিং লার্নিং এক্সপিরিয়েন্স ছিল, যে আমার অ্যাবিলিটি দিয়ে আমি যদি অনেক ভালো প্রোগ্রামার হই, আমার অ্যাবিলিটি দিয়ে আমি হয়তো বা সিম্পল জিনিসও ভয়ঙ্কর ভালো সলভ করতে পারবো। ঠিক আছে, মানে আমাদের একটা মিসকনসেপশন হয়, আমি যেটা দেখি অনেক প্রোগ্রামারদের ক্ষেত্রে, যে আমি এত ভালো প্রোগ্রামার, আমি কি ওয়েব অ্যাপ্লিকেশন করব, আমি এত ভালো প্রোগ্রামার, আমি কি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করব, আমি এত ভালো প্রোগ্রামার, আমি কি পিএইচপি নিয়ে কাজ করব, আমি তো জাভা নিয়ে কাজ করতে হবে। তো ঘটনা যেটা সেটা হলো গিয়েছে যে যখন আমি ভয়ঙ্কর ভালো প্রোগ্রামার, তখন আমি ভয়ঙ্কর একটা জিনিস বানাইতে পারবো। সো ওইটা আর কি, যে এখন সো কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, যে প্রোগ্রামিং কি আসলে আমার কাছে, যে প্রবলেম সলভিংটা আর কি, মানে আলটিমেটলি ফিউচার ইজ গোয়িং টু বি ভেরি ডিফারেন্ট। আচ্ছা, সো সেই জায়গাটাতে বিইং ক্রিয়েটিভ, সলভিং প্রবলেমস, দিস ইজ ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয়েছে মানে আমাদের সবাইকে, মানে আমরা এটাকে প্রোগ্রামার বলি বা আমরা এটাকে ডেভেলপার বলি বা কোডার বলি, আলটিমেটলি আমাদের সবাইকে প্রবলেম সলভার হতে হবে, ক্রিয়েটিভ প্রবলেম সলভার। যে হাউ ক্যান আই বি মোর ক্রিয়েটিভ, হাউ ক্যান আই সলভ মোর প্রবলেম। কোনো কিছু দিয়ে আর কি করা যাবে না যে না এই কাজটা তো আমি করি না। হ্যাঁ, মানে ওরকম কোনো কিছু না। হয়তো আমার সিভির মাল্টিপল ভার্সন থাকতে পারে, একটা ভার্সনে হয়তো আমি লিখলাম প্রোগ্রামার, একটা ভার্সনে হয়তো বা লিখলাম ডেভেলপার, একটা ভার্সনে কোডার, বাট হলো গিয়েছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে মেইনলি প্রবলেম সলভার আর কি। যে আমি বিজনেস একটা প্রবলেম দেখতেছি এবং আমি সলভ করতেছি, আমি যে কোনো একটা প্রবলেম দেখতেছি এবং আমি সলভ করতেছি, বিট আমি কারোর জন্য সফটওয়্যার বানাইতেছি, বিট আমি কারোর জন্য মোবাইল অ্যাপ্লিকেশন বানাইতেছি, বিট যে আমি হার্ডওয়্যার বানাইতেছি। ঠিক আছে, মানে জিনিসপত্র অনেক ওয়াইল্ড এখন আর কি। এই জায়গাটাতে ভাই যারা জুনিয়র ডেভেলপার বা যারা জুনিয়র ইঞ্জিনিয়ার, আমি যদি বলি, বিশেষ করে যারা প্রবলেম সলভিং করে বা কম্পিটিটিভ প্রবলেম সলভিং যারা করে আর কি, কম্পিটিটিভ প্রোগ্রামিং যারা করে, তারা কিন্তু ধরেন খুবই কমপ্লিকেটেড সফিস্টিকেটেড প্রবলেম সলভ করে আসে। এবং ব্রেন স্টেশনের তো ফ্রেশার রিক্রুটমেন্ট প্রসেস তো ইটস ভেরি মানে রিগোরাস প্রসেস আর কি। এবং সেটার ভিতর দিয়ে যারা রিক্রুটেড হয় অ্যান্ড দেন আলটিমেটলি যে ঘটনাটা ঘটে, তারা কিন্তু একটা ওয়েব অ্যাপ্লিকেশনের ভিতরে কাজ করা শুরু করে, অথবা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভিতরে কাজ করা শুরু করে, যেটাতে একদম মানে ফান্ডামেন্টাল লেভেলের জিনিসপত্র করতে হয়। তো এই যে এত জিনিসপত্রের ভিতর দিয়ে যে তারপরে আবার এই এবিসিডির মধ্যে ঢোকা, অনেক সময় দেখা যায় যে এটা অনেকের কাছে কমফোর্টেবল লাগে, ফ্রাস্ট্রেটিং, যে ভাই আমি তো মানে এটা কি করতেছি, এবং আমাকে যে প্রসেসের ভিতর দিয়ে হায়ার করছে এবং এখানে এনে আমার বসাই দিছে এখন এই কাজ করার জন্য, এই ক্রুড অ্যাপ্লিকেশন বানাবো, এটা কি আমার কাজ? এটা তো মানে এখন আমি চ্যাটজিপিটিতে বললেই আমাকে স্ট্রাকচার দাঁড় করে দেয়, আমি জাস্ট কপি পেস্ট করে ফাইলের ফোল্ডারটাকে ঠিকঠাক করে দিলেই তো এটা ডেটাবেজের সাথে কানেক্ট করে দেবো, এটা হয়ে যাবে। তো এরকম একটা সিচুয়েশনে ভাইয়া জুনিয়র ডেভেলপারদের, আর বিশেষ করে আরও একটা প্রবলেম আছে, বিশেষ করে যে সিএসসিতে পড়ে, ফোর্থ ইয়ারে যেটা প্রজেক্ট করতে হয়, সেই প্রজেক্টের ভিতরে অনেকে দেখা যায় এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, মানে কাটিং এজ টেকনোলজি নিয়ে তারা একটা আইদার থিসিস করে অথবা কোনো একটা প্রজেক্ট করে আসে। তারপরে কিন্তু তার ভিতরে একটা তৈরি হয় যে আমি তো এই টেকনোলজিতে কাজ না করলে আমি তো মনে হয় সবার থেকে পিছাই গেলাম। তো এরকম একটা সিচুয়েশনে জুনিয়র ডেভেলপার আসলে তার কি ধৈর্য ধরে এই ক্রুড অ্যাপ্লিকেশন বানানো উচিত, নাকি যেখানে এই মেশিন লার্নিং পাবে সেখানে চলে যাওয়া উচিত? মানে কীভাবে তার সিদ্ধান্ত নেওয়া উচিত প্রথম চাকরি খুঁজে নেওয়ার জন্য বা প্রথম যে জায়গাটাতে সে কাজ করবে ক্যারিয়ার স্টার্টিংয়ে? বা এই ফ্রাস্ট্রেশনটা আদৌ রিয়েল কিনা আর কি, হাউ ডু ইউ সি ইট? রাইট। সো মানে এখানে অনেকগুলো জায়গা আছে আর কি, মানে খুব সুন্দর একটা প্রশ্ন করেছে এবং অনেকগুলো অ্যাসপেক্ট আছে, সেই অ্যাসপেক্টগুলোকে আসলে চিন্তা করতে হবে, কনসিডার করতে হবে। তার মধ্যে প্রথমেই আমি একটা জিনিস বলে নিতে চাইছে, আসলে এটার অ্যান্সার আমি জানি না, কারণ আমি তো আসলে মানে যেহেতু আমি নিজে সিএসসি পড়ি নাই, ঠিক আছে, তো যার জন্য একজন সিএস গ্র্যাজুয়েট কীরকমভাবে চিন্তা করে, ঠিক আছে, কি ফ্রাস্ট্রেশনটার মধ্যে দিয়ে যায়, এটা তো আমি বেস্ট ওয়েতে জানি না আসলে।
দ্যাট সেইড কিছু জায়গা আছে আর কি, যেমন একটা হতেছে কি যে মানে যেটা আমি একটু আগে বললাম যে যখন আমি চিন্তা করব যে আমি প্রবলেম সলভার, ঠিক আছে, তখন আই উইল বি সলভিং প্রবলেম, ঠিক আছে, এবং সেই জায়গাতে আমি ভয়ঙ্কর ইন্টারেস্টিং জিনিসপত্র করবো। আমি জাস্ট ছোট করে একটু ইন্টারাপ্ট করতে চাই। ধরেন আমি নিজেও তো আপনার সাথে কাজ করছি, হ্যাঁ, তো আপনার একটা জিনিস আমার শুরুতে আমি জিনিসটাতে একটু বিরক্ত ছিলাম যখন একদম শুরুতে বেন স্টেশনে টুকটাক ডেভেলপমেন্টে কাজ করে, কারণ একটা তো ভাই আমি স্ক্র্যাচ থেকে একটা জিনিস বানাবো, পুরোটা কোড করবো, আপনি আমাকে যখনই কোনো একটা কাজ দিচ্ছেন আপনি বলছেন ভাইয়া দেখো তো এটার কোনো সলিউশন না অলরেডি বানানো আছে, রেডি সলিউশন কিছু আছে কিনা, কোডকে নিয়ে এনে দেখো, অথবা গিটহাবে একটা প্রজেক্ট খুঁজে বের করো। এটাতে তো ডেভেলপার ধরুন খুব বিরক্ত হয়। তো এই কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে এটারও কিছু আপনি আলোকপাত করতে পারেন এই ব্যাপারে। সো সবাই তো নিজে হাতে পুরো জিনিসটা বানাইতে চায় আর কি, অন্য জিনিসের উপরে মানে তখন তার তো আর সে চিন্তা করে যে এটার ভিতরে তো আমি ক্রিয়েটিভিটি কি দেখো, আমি তো কপি পেস্ট করলাম, এটা তো উচিত হলো না জিনিসটা। হ্যাঁ, এই জায়গাটাতে সো আমি যদি বলি যে এই জায়গাটাতে পটেনশিয়ালি 3টা এরিয়া আছে। হ্যাঁ, একটা হতেছে যে ফাইনাল এরিয়াতে আমি AIML করতেছি, আরেকটা হতেছে যে আমি তো সিম্পল করতেছি, তো আমি এত কমপ্লেক্স জিনিস করে নিয়ে আসলাম, তারপরে আমি সিম্পল জিনিস করতেছি, তাহলে লাভ কি? আরেকটা হতেছে যে সাপোজ এক্সিস্টিং কোডের উপরে কাজ করা আর কি, ঠিক আছে। সো আমি যদি একটা একটা করে জায়গাতে আসি, যেমন একটা জায়গা হতেছে কি যে AIML এর জায়গাটাতে, তো ব্যাপার যেটা যে সবাই AIML, সবাই না ইনফ্যাক্ট, মানে আমি জেনারেলাইজ করতেছি, জেনারেলাইজ করাটা ঠিক হবে না, অনেকেই AIML নিয়ে কাজ করতে চায় আর কি। এখন আমি বলবো কি যে যা সুযোগ হয় করো, যা করতে পারো করো, ঠিক আছে, ডু নট ওয়ারি অ্যাবাউট এনিথিং, ঠিক আছে। যে অ্যাজ এ স্টুডেন্ট আমি সাপোজ জব পাওয়ার আগে পর্যন্ত আমার যা মন চাইতেছে করতেছি, ঠিক আছে, AIML করতে ইচ্ছা করতেছে AIML করতেছি, কেগল কম্পিটিশনে পার্টিসিপেট করতে ইচ্ছা করতেছে কেগল কম্পিটিশনে পার্টিসিপেট করতেছি, বিকজ কেগল কম্পিটিশনে কি হয়েছে আমাকে ডেটা দিয়ে দেয়, ডেটা দিয়ে একটা প্রবলেম সলভ করতে বলে, এবং কেগলে যদি ভালো পজিশন হয়, আমরা যেমন ব্রেইন স্টেশন থেকে তো ML এ অনেকদিন ইনভেস্ট করতেছি, তো সেখানে আমরা অনেকগুলো কেগল কম্পিটিশনে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পাইছি, এবং সেখানে আমাদের টিম মেম্বার যারা ওইটাতে কাজ করছে তারা দেখা গেছে যে কেউ গুগলে জব পেয়ে গেছে এই কেগল কম্পিটিশনের জন্য, পোল্যান্ডে করতেছে। সো এরকম হতে পারে, ঠিক আছে, কারো AIML এ কাজ করতে করতেছে। তো AIML এর কাজও আছে, কিন্তু AIML এর কাজ কম্পারেটিভলি একেবারে পিওর AIML, যে আমি একেবারে পিওরলি মডেল বানাবো ডে ওয়ান থেকে যদি এটা রাইট, এটা একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে কি যে আসলে তো কারো কাছে এত ডেটা নাই, আর ডেটা ছাড়া তো আসলে আমি মডেল বানাতে পারবো না, ঠিক আছে। সো সেই জায়গাটাতে AIML জানা থাকা দরকার, AIML বোঝা দরকার, কিন্তু এটা এক্সপেক্ট করাটা যে আমি এক্স্যাক্টলি এরকমই জিনিস করবো সেরকম হয়তো বা হবে না। সেই জায়গার সাথে একটা জিনিস আসতেছে যে রিলেটেড, যেটা যে এক্সিস্টিং কোড। আলটিমেটলি আমরা প্রোগ্রামিং করতেছি কী কারণে, বা আলটিমেটলি আমরা যে কোনো কিছু করতেছি কী কারণে, ঠিক আছে, আলটিমেটলি কিন্তু নিড থেকে করতেছে। সেটা হতেছে কি যে সাপোজ যে টাকা কেন ইনকাম করতেছি, খাইতে হয়, পয়সা ভাড়া দিতে হয়, তাই টাকা ইনকাম করতেছি, এরকম না যে ফুর্তিতে টাকা করতেছে, তাই না। আর এখন লোকজন কাজ করার জন্য পয়সা দিচ্ছে, কেন পয়সা দিচ্ছে? বিকজ তার বিজনেস প্রবলেম সলভ করতেছে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিজনেসকে সার্ভ করার জন্য কিন্তু প্রোগ্রামিংকে সার্ভ করার জন্য কিন্তু বিজনেস না। এখন বিজনেসের দরকার কি? বিজনেসের দরকার যে একটা জিনিস খুব কুইকলি লঞ্চ হওয়া, এফিশিয়েন্টলি কাজ করা, খুব কুইক ডেলিভারি হওয়া। সো সেই জায়গাটাতে কিন্তু এক্সিস্টিং কোডে কাজ করাটা আসলে অনেক সময় দরকার হচ্ছে। সো এক্সিস্টিং কোডে কাজ করা এবং সাপোজ একটা রেডি সলিউশন নিয়ে কাজ করা, সেই জায়গাগুলোতে আমি বলতেছিলাম যে সাপোজ ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা। এখন এই জায়গাগুলোতে যেটা হয় কি যে প্রোগ্রামার চিন্তা করে যে আচ্ছা আমি এত কমপ্লেক্স প্রবলেম সলভ করে আসলাম, তাহলে আমি এই এক্সিস্টিং কোডে কাজ করবো, আরেকজনের কোডে কাজ করব। এখন এখানে দুইটা ফ্যাক্টর আছে, একটা হতেছে কি যে বিজনেসকে সার্ভ করার জন্য রিলি ডেটা। তো বিজনেসকে সার্ভ করার ক্ষেত্রে কি হতেছে যে সাপোজ এক্সিস্টিং কোড হয়তো বা বিজনেসকে সার্ভ করতেছে। এখানে আমি যদি ব্রেইন স্টেশনের টোটাল কাজের দিকে তাকাই, সাপোজ 10% কাজ হয় এরকম আর কি, যে একটা স্টার্ট আপ তার একটা বিজনেস আইডিয়া আছে, বা কারো একটা খুব কুইক সলিউশন দরকার, এরকম ধরনের 10% 20% এরকম কাজ হয়।
80-90% কাজ হয় কি, যে সাপোজ একটা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন আছে, সাপোজ এই যে MyBL এর অ্যাপ্লিকেশন যদি বলি, বা আমি যদি কানাডার MyGP-র অ্যাপ্লিকেশন যদি বলি, MyBL এর অ্যাপ্লিকেশন, MyGP-র অ্যাপ্লিকেশন, এটাতে কি হইতেছে, বড় একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন কিন্তু কেউ কালকে ফেলে দিবে না, ঠিক আছে? সো সেই জায়গাটাতে কিন্তু এই কোডের উপরে ঢুইকা বুঝতে হবে। এই যে এই কোডের উপরে ঢুইকা বোঝাটা, এটা কিন্তু একটা মুন্সিয়ানার ব্যাপার, এটা কিন্তু একটা ক্যাপাবিলিটির ব্যাপার। এখন যার ব্রেনটা শার্প, যে অনেক প্রবলেম সলভ করে আসছে, সে ওই কোডগুলো দেখে বুঝতে পারবে। লোকজন যেটা ভাবে সেটা হতেছে কি, মানে অনেকেই যেটা, বিশেষ করে যখন জুনিয়র থাকে তখন যেটা ভাবে কি, যে আমি তো একটা জিনিস স্ক্র্যাচ থেকে বানাবো, কিন্তু স্ক্র্যাচ থেকে বানানো এটা তো লোকে যে কোনো পোলাপান পারবে, কিন্তু এক্সিস্টিং একটা কোডের মধ্যে ঢুইকা খুব অল্প সময়ে আমি একটা প্রবলেম সলভ করতে পারি, ওইটা হইতেছে লোকে যে রিয়েল এক্সপার্ট, রিয়েল মুন্সিয়ানার ব্যাপার, যে কেউ আমাকে এই কোডটা কোনোদিন বুঝাই দেয় নাই, কিন্তু আমি এই কোডের ভিতরে ঢুকছি এবং আমি কি প্রবলেম ক্লাসে সেটা শুনছি, কোডটা বুঝছি এবং সলভ করতে পারছি। সো এই যে মাইন্ডসেটের শিফট, এই শিফটটা দরকার। সো এই অনুষ্ঠানের মাধ্যমে এই কমিউনিকেশনটা করতে চাই যে এই শিফটটা দরকার। আর আরেকটা হতেছে কমপ্লেক্স ভার্সেস সিম্পল। তো ব্যাপার যেটা, সেটা হতেছে কি, যে সাপোজ এই যে ক্রুড অ্যাপ্লিকেশন, একজন ভালো প্রোগ্রামার সে চিন্তা করবে কি, যে আমি কিভাবে করে সলিউশনটা করতে পারি যাতে ক্রুড করার জন্য আমার যাতে 1 মিনিটের বেশি সময় না লাগে। মানে পুরো প্রজেক্টের ভিতরে তো অনেকগুলো জায়গাতে ক্রুড থাকবে, সো আমি একটা স্ক্রিপ্ট তৈরি করবো যেটাতে আমি সবগুলো একবারে সার্ভ করতে। সেটাই আমার যতদূর মনে পড়ে, যে আমার যদি ভুল না হয়ে থাকে, ছোটবেলাতে একটা স্টোরি পড়ছিলাম, সম্ভবত টমাস আলভা এডিসনের, ঠিক আছে? সে সাপোজ ওই যে আমাদের থাকে না যে রেল গেলে তারপর ঘন্টা বাজাইতে হয়, এই ঘন্টা বাজানোর কাজের দায়িত্ব ছিল তার নাইট শিফটের। আচ্ছা, তো সে তখন যেটা করতো, সে যেটা করছিল যে ঘড়িতে একটা নির্দিষ্ট সময়ই আর কি ট্রেন আসে, তো সে ঘড়ির সাথে সামহাও একটা সিস্টেম করে দিছিল যাতে অটোমেটিক্যালি যখন ট্রেন আসতেছে ওই সময় হইতেছে তখন ঘন্টা বাজাইতেছে এবং সে ঘুম দিতেছে। তো যেই কারণে এই কথাটা বললাম সেটা হলো গিয়েছে, ওয়েন ইউ আর টমাস আলভা এডিসন, তোমার যখন মাথা অনেক শার্প, তখন তুমি সিম্পল জিনিস ওই রকম ভাবে, যে আমি সেই সিম্পল সলিউশনের মধ্যে আমার মুন্সিয়ানা নিয়ে আসছি। এখন সিম্পল সলিউশনের ভিতরে কমপ্লেক্সিটি দুইভাবে আনা যায়। একটা হতেছে কি, যে আমি একটা সিম্পল জিনিসকেই খুব কমপ্লেক্সভাবে সলভ করলাম, ঠিক আছে? ওই যে আমরা টম অ্যান্ড জেরির কার্টুনে দেখি না, যে এখানে জেরি যাবে, তারপরে একটা ধাক্কা দেবে, তারপরে এরকম 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 করে তারপরে জেরিকে যে ধরবে আর কি, সাপোজ কোনো একটা। সো একটা সিম্পল কাজ করার জন্য একটা কমপ্লেক্স সলিউশন বানানো, সেটা কেউ কেউ করে, যেটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলে ওভার ইঞ্জিনিয়ারিং, তাই না? সো ওইটা না, রাদার সিম্পল জিনিসকে আমি এমন মুন্সিয়ানা দিব যে এই সিম্পল জিনিসটার এরকম ইমেজিং সলিউশন হয়ে যাবে, ঠিক আছে? এখন সেই জায়গাতে, যেমন আমি যখন জুনিয়র ছিলাম, আমি যেমন এরকম একটা প্ল্যাটফর্ম বানাইছিলাম, যেটা দিয়ে আর কি খুব কুইক অ্যাপ্লিকেশন ডেভেলপ করে ফেলা যায়, মানে লাইটনিং ফাস্ট অ্যাপ্লিকেশন ডেলিভারি করে ফেলা যায়। সো এরকম ধরনের প্ল্যাটফর্ম হতে পারে, আবার এরকম হতে পারে, এখন তো এরকম প্ল্যাটফর্ম অনেকে বানাইছে। তো তখন আমার যেহেতু অনেক ভালো ক্যাপাবিলিটি আছে, আমি এই জিনিসগুলোকে দেখা খুব কুইক জিনিসপত্র বুঝতে পারতেছি এবং করতে পারতেছি। তো ব্যাপার যেটা, সেটা হলো গিয়ে যে ডিফারেন্ট অর্গানাইজেশনের কিন্তু এই ক্যাপাবিলিটি থাকে, এই কমপ্লেক্স প্রবলেম সলভ করার পিপলকে খুঁজে বাইর করে কুইকলি প্রোগ্রেস করা, কুইকলি উপরের দিকে ওঠার, ঠিক আছে? সো কেউ তার অনেক ক্যাপাবিলিটি নিয়ে কমপ্লেইন করবে যে আমার এত ক্যাপাবিলিটি আছে, এখানে কি সব অ্যাপ্লিকেশন করতেছে, আর কেউ তার অনেক হাই ক্যাপাবিলিটি দিয়ে সিম্পল প্রবলেমের এত বিউটিফুল এলিগেন্ট সলিউশন বানাবে যে সবাই তার দিকে অবাক হয়ে তাকায় থাকবে এবং সে খুব কুইক ক্যারিয়ার প্রোগ্রেশন পাবে। সো মাইন্ডসেটের ব্যাপার আর কি। না, এই আপনি তো অনেকগুলো কথা বলছেন, সেখানে একটা জিনিস আমি একটু বলতে চাই, যে আপনি যে বললেন যে কিছু একটা করা। ফর এক্সাম্পল, আমি যখন ব্রেনস্টেশনে জয়েন করছি, আমার তো ইচ্ছা ছিল যে ডেভেলপার হবো, অ্যান্ড ডেভেলপার হওয়ার ইচ্ছে নিয়ে তো ঢুকছিলাম। অ্যান্ড দেন কোনো একদিন আপনাকে আমি বলছি যে ভাইয়া ব্রেনস্টেশনে ঢোকার আগে আমি জানতাম না যে প্রজেক্ট ম্যানেজমেন্ট নামে একটা জিনিস আছে। তো আমি যখন ঢুকে দেখলাম যে এটা খুব মজার জিনিস, এটা ক্লায়েন্টের সাথে কথা বলা যায়, ডেভেলপারের সাথে কথা বলা যায়। তো আমি তো নিজে আপনাকে একবার বলছিলাম যে ভাই আমি একটু প্রজেক্ট ম্যানেজমেন্টে ঢুকতে চাই।
তো আপনি জাস্ট বলেন ঠিক আছে ভাইয়া করো। তো এবং একটা ছোট প্রজেক্টে ঢুকলাম, ওভার দ্য টাইম আমি ডিসকভার করলাম যে এইটা আমার একটা ভালো লাগার জায়গা। এবং এখন যদি আমাকে কেউ বলে যে প্রোগ্রামিং হিরো নাই, কিছু নাই, তাহলে তুমি কি করবা, আমার মনে হয় যে ওইটাই আমার মনে হয় একটা কোর এক্সপার্টিস তৈরি হয়েছে, যে আমি সফটওয়্যার টিম ম্যানেজ করতে পারি আর কি, বা তাদের জিনিসপত্র বুঝে কাজ করা। তো হয় কি যে আমরা মোস্ট অফ দ্য টাইম বসে থাকি, চিন্তা ভাবনা করি না কি করব, ভালো জিনিস তো পাচ্ছি না। এখন এই যে এত ইনডিসিশনের ভিতরে না থেকে কেউ যদি জাস্ট স্টার্ট করে দেয় যে আচ্ছা ঠিক আছে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই, তো আমি অনেক অপশন আছে যে React.js শিখবো নাকি Vue.js শিখবো, মানে অনেক অ্যাম্বিগুইটি, জাস্ট কিছু একটা দিয়ে যে কোয়েরি দিয়ে স্টার্ট করে দিলেই কিন্তু শুরু করে দেওয়ার পরে কিন্তু রাস্তা চেঞ্জ করা যায়। মানুষের মনের ভিতরে আমার কাছে মনে হয় যে এটা ভয় কাজ করে যে আমি যদি ক্যারিয়ারটা আজকে অন্য একটা লাইনে শুরু করি, তাইলে আমি তো সিএসসিতে পড়ছি, আমি যদি এখন সেলস মার্কেটিংয়ে ঢুকে যাই, এটা তো এখানে প্রোগ্রেস করা আমার জন্য ডিফিকাল্ট হবে, আমাকে তো কোডারই হইতে হবে, মানে জোর করে আমার কাছে মনে হয় যে মানুষজন ডেভেলপার হইতে চায় বা এই টাইপের একটা ব্যাপার। ইনফ্যাক্ট যে আসলে ট্রুলি ট্যালেন্টেড একটা পার্সন বা ট্রুলি স্মার্ট একটা পার্সন, সে কিন্তু সেলস মার্কেটিংয়ের জায়গাটাতেও শাইন করা পসিবল, কারণ ওই জায়গাটাতেও কাজ করার অনেক সুযোগ আছে। এবং আমি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যখন যাই আমি সবসময় একটা জিনিস বলি যে তোমরা যদি খুব লেস কম্পিটিশনে খুব ভালো চাকরি বাকরি পাইতে চাও, তাহলে তোমাদের জন্য সবচেয়ে ভালো অপশন হইতেছে যে সফটওয়্যার কোম্পানিতে তোমরা যদি কমিউনিকেশন তোমার ভালো লাগে, তুমি কোনো একটা জিনিস কাউকে ভালোভাবে বুঝাইতে পারো, কনভিন্স করতে পারো, তাইলে সেলস আর মার্কেটিং ট্রাই করে দেখতে পারো। কারণ তুমি কিন্তু কম্পিউটার সায়েন্সের ABCD জানো, ইউ নো দ্য টেকনোলজি। তুমি একটা জেনারেল সেলস পার্সনের থেকে তোমার কিন্তু আউটপুটটা বেটার আসবে তুমি যদি এটার পিছনে লেগে থাকো, এবং তুমি এই জায়গাটাতে কিন্তু কম্পিটিশন খুবই কম। ট্রু। ইনফ্যাক্ট হলো গিয়েছে এই জায়গাটাতে আমি একটা জিনিস, এটা ভালো প্রজেক্ট ম্যানেজার তো পাওয়া যায় না আর কি। আপনি বাংলাদেশের কনটেক্সটে যদি চিন্তা করেন যে একটা প্রজেক্ট ম্যানেজার যে টেকনোলজি বুঝে আবার এদিকে হইতেছে পিপল ম্যানেজ করে, কারণ এইটার ম্যানেজমেন্ট তো কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ প্রত্যেকটা ডেভেলপারের তার স্কিল সেট না যতটুকু, সেই সমান পরিমাণ কিন্তু তার একটা ইগো থাকে আর কি, যে আমি যেহেতু সব ক্ষেত্রে, কারণ ক্রিয়েটিভ মানুষের একটা ইগো থাকবে, এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার হয়তো বা। তো এই যে ইগো ম্যানেজ করে পুরো টিম ম্যানেজ করা, তার ফিলোসফি বোঝা, তাকে ঠান্ডাভাবে কাজটাকে বের করে নিয়ে আসা, এটার জন্য কিন্তু আমি দেখি যে শুধুমাত্র ম্যানেজমেন্ট নলেজ থাকলে হবে না, বা এটা জাস্ট বই পড়ে কিছু জিনিসপত্র শিখে ফেললাম, ব্যাপারটা ওইভাবে কাজ করে না। তো সেখানে কিন্তু তার কম্পিউটার সায়েন্সের আসলে নলেজ প্রয়োজন হয় আর কি। রাইট। তো ওই জায়গাটাতে আমি একটা জিনিস বলবো, সেটা হইতেছে যে মানে আমি তোমার পয়েন্টগুলোতেই আর কি এমফাসাইজ করতে চাই। যেমন ধরো যেই জায়গাটা তুমি বললা যে সাপোজ অনেক রকমের জায়গা আছে, শুধু যে প্রোগ্রামিং করতে হবে, সবাইকে যে প্রোগ্রামিং করতে হবে এরকম না আর কি। তো সেই জায়গাটাতে একটা জায়গাটাতে আবার করতে চাই, তাই বলে মানে অনেকে আবার এরকম করতে চাই যে ঠিক আছে তাহলে প্রোগ্রামিং না করি, আমি বরং তাহলে অন্যদিকে করি। এখন সেই জায়গাটাতে একটা ফ্যাক্টর কি, যে মানে রিয়েলি আর কি এটাকে আমি জানি না কি বলে আর কি, যে সাপোজ রিয়েলি ইফেক্টিভ ইউটিলাইজ করা আর কি টাইমটা, ঠিক আছে। যে সাপোজ প্রোগ্রামিং করতে গেলাম, তো প্রোগ্রামিং করতে ভালো লাগতেছে না, তো তারপর আমি বলতেছি যে তুই প্রোগ্রামিং আমারে দেওয়া হবে না, চেষ্টা করে দেখতে হবে, চেষ্টা তো করতে হবে, ঠিক আছে। তো এই জায়গাটাতে আমি বলবো কি, যে যদি কেউ প্রোগ্রামিং এর ব্যাপারে কিছুটা ইন্টারেস্টেড হয়, তাহলে আসলে একটা সিরিয়াস ফাইট দেওয়ার ব্যাপার আছে এখানে। জাস্ট একটু ইন্টারাপ্ট করি, কেউ ইন্টারেস্টেড কি ইন্টারেস্টেড না, যেমন আমরা কিন্তু যখনই প্রোগ্রামিং বা এই ডেভেলপমেন্টের ফিল্ডের জিনিসপত্র শুনি, সবসময় কিন্তু একটা কমন ব্যাপার হইতেছে যে এখানে প্যাশনেট হইতে হবে, প্যাশন না থাকলে তুমি এই জায়গাতে সার্ভাইভ করতে পারবে না। সো এই যে একটা খুবই সফিস্টিকেটেড, মানে প্যাশন তো একটা খুব সফিস্টিকেটেড ব্যাপার, কারণ সবার কিন্তু ডে ওয়ানে প্যাশনেট থাকে না। এবং যে পার্সনটা বলতেছে যে প্যাশন, তারও আই বিলিভ যে ডে ওয়ানে এটা নিয়ে অত বেশি এটা প্যাশনেট ছিল না সে, তো ওভার দ্য টাইম কিন্তু প্যাশন গ্রো করে। এই জায়গাটাতে যদি ভাই বলতেন কেউ প্রোগ্রামিং তাকে দিয়ে হবে কি হবে না, সে ইন্টারেস্টেড কি ইন্টারেস্টেড না, এটা বোঝার উপায় কি, বা কেউ কীভাবে বুঝতে পারে? আচ্ছা, সো প্যাশনের ব্যাপারে যদি বলি, যে প্যাশনের ব্যাপারটা কিন্তু আসে হতেছে গিয়েছে টাইম ইনভেস্ট করার মাধ্যমে, ঠিক আছে। সো এরকম না যে কারো ডে ওয়ানে কোনো একটা কিছুর জন্য প্যাশন থাকবে। হ্যাঁ, আমি যেমন আমার ছেলেদেরকে দেখে জিনিসটা খুব ভালো বুঝতে পারি আর কি, এবং আমার নিজের লাইফের এক্সাম্পলেও আর কি, যে সাপোজ ছেলে বলে যে না অঙ্কটা অঙ্ক বেশি কঠিন লাগতেছে, বা ড্রয়িং বেশি কঠিন লাগতেছে, বড়জন নাকি ছোটজন? বড়জন আর কি, যে ড্রয়িং বেশি ভালো লাগে না পাই, এবং দেখি যে কি যে অঙ্ক বেশি ভালো পারতেছে না, ঠিক আছে। এই যে অঙ্ক পারতেছে না কেন, ঠিক আছে,
মানে আচ্ছা এটা তো অবভিয়াস একটা জিনিস, যে সাপোজ ওরে নিয়ে যখন অঙ্ক করে, আচ্ছা এটা তো অবভিয়াস একটা জিনিস, পারতেছে না কে। তারপরে আমি যেটা দেখলাম সেটা হলো গিয়েছে, মানে সাপোজ যেহেতু আমি বুয়েটে পড়ছি, নটর ডেমে পড়ছি, ঠিক আছে, সো একটা কিন্তু পারসেপশন যে আচ্ছা ঠিক আছে রাইসুল মনে হয় অঙ্ক ভালো পারে। ইন্টারেস্টিংলি বুয়েটে আমি ফেল করছিলাম 2টা সাবজেক্টে, তার মধ্যে একটা ছিল ম্যাথ। আচ্ছা, এবং ম্যাথে কিন্তু আমি বুয়েটে খুব খারাপ ছিলাম। ঘটনা যেটা সেটা হলো গিয়েছে অঙ্ক ভালো করা বা যে কোনো কিছু ভালো করা, তার পিছনে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হইতেছে প্র্যাকটিস। যে একটা জিনিস বিল্ড আপ হইতে হয় আর কি। বিল্ড আপ অ্যাসিন হলো গিয়েছে, মানে সাপোজ আমি যদি চিন্তা করি যে একটা বিল্ডিং তৈরি হতেছে, তো সেই বিল্ডিংটার ফার্স্ট ফ্লোরটা যদি ঢালাই করার পরে তারপরে যদি সময় না দেওয়া হয়, সেটার উপরে যদি যে আচ্ছা ঠিক আছে ঢালাই করতেছি একবারে সব পুরো 10 তলা তৈরি, এটা কিন্তু ভেঙে যাবে। তো কি করতে হবে যে একটা ফ্লোর তোলার পরে তারপরে ওইটা শক্ত হওয়ার একটা সময় দিতে হবে, তারপরে শুকাইতে হবে, পানি দিতে হবে, ওটা শক্ত হইতে হবে, তার উপরে আরেকটা ফ্লোর, তার উপরে আরেকটা ফ্লোর। সো বেসটা তৈরি হওয়ার জন্য, মানুষের মাথায় বেসটা তৈরি হওয়ার জন্য প্র্যাকটিস করা দরকার হয়। যে জিনিসটা আসে হতেছে হলো গিয়েছে ট্যালেন্ট কোড বইটাতে ছিল ড্যানিয়েল কয়েল, যেটাকে বলতেছে যে মায়ালিন, ঠিক আছে, যে আমি যখন একটা জিনিস ডেলিভারেট প্র্যাকটিস করতেছি, আমি যখন একটা জিনিস প্র্যাকটিস করতেছি, একটা জিনিস বানাইতেছি, রিয়েলি আমি যখন জিনিসটা বানাইতেছি, বারবার বানাইতেছি, তখন প্র্যাকটিস হইতেছে, তখন জিনিসটা বিল্ড আপ হইতেছে। এবং যখন আমি এই প্র্যাকটিস করতেছি, জিনিস বিল্ড আপ হইতেছে, আরেকটু প্র্যাকটিস করতেছি, এরকম করতে করতে আমার আসলে এক্সপার্টাইজটা বাড়ে। তো তারপরে তার দিকে তাকায় লোকজন বলে কি যে ওয়াও, হি ইজ সো প্যাশনেট এবং হি ইজ সো ট্যালেন্টেড। কিন্তু আসলে কিন্তু এই ট্যালেন্ট আসতেছে হলো কি যে প্র্যাকটিস থেকে। হ্যাঁ, সো ওই প্র্যাকটিসের ব্যাপারটা থেকে, ওই প্র্যাকটিসটা থেকে যেটা হবে যে আমি একটা কাজ ভালো পারবো, যখন আমি কাজটা ভালো পারবো তখন লোকজন আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, যখন লোকজন আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে তখন আমার কাছে আনন্দ লাগতেছে, আনন্দ থেকে তারপরে আমি আরও প্র্যাকটিস করতেছি, তো তখন মনে হতেছে যে আরে আমি তো প্যাশনেট অ্যাবাউট প্রোগ্রাম। বাট আসলে জিনিসটা আসছে হলো গিয়ে যে ওই প্র্যাকটিস অ্যান্ড হ্যাপিনেসের একটা সাইকেল থেকে, ঠিক আছে। সো সেই জায়গাটাতে ধর সাপোজ লোকজন অনেক সময় হয় যে প্রোগ্রামিং করতে গিয়া, প্র্যাকটিস করতে গিয়ে শুরুতেই বলে যে প্রোগ্রামিং বেশি, মানে প্রোগ্রামিং ঠিক আমার জন্য না, আমার টাইপ না। তো আমি যেটা বলবো যে প্রোগ্রামিংটাতে ভালো করে সময় দিতে হবে, প্র্যাকটিস করতে। এই সময় দেওয়ার ব্যাপারটাতে যদি ভাই বলতেন, এরকম কি কোনো কিছু আছে যে এত ঘন্টা কোড করার পরে সে বুঝতে পারবে যে আদৌ কোডিং তাকে দিয়ে হবে কি হবে না, এই টাইপের কোনো কনসেপ্ট আছে কিনা? হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছো, রাইট। হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে সাপোজ আমার আসলে অ্যাবিলিটিটা কি এবং আমার স্ট্রেংথের জায়গাটা কি, পিপলের স্ট্রেংথ বোঝারও একটা ব্যাপার আছে। এখন কারো ক্ষেত্রে যেটা হতে পারে যে সাপোজ স্ট্রেংথ বোঝার জন্য যে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিটা, এবং ওখানে একটা জিনিস বলে কি যে সাপোজ 10,000 আওয়ার্স অফ মাস্টারি, যে 10,000 ঘন্টা যদি আমি কোনো একটা জিনিসে দিই তখন আমি মাস্টার হই। তো সেই জায়গাটাতে আমি যেটা বলি যে অ্যাটলিস্ট 2,000 আওয়ার দেওয়া, ঠিক আছে, যে আমি 2,000 ঘন্টা দিয়েছি। বিকজ আমি যখন প্রোগ্রামিং শিখতেছি বা আমি যখন কম্পিউটার সায়েন্সে পড়তেছি, সাপোজ 2,000 ঘন্টা আর কি প্র্যাকটিস করতেছি, 2,000 ঘন্টা প্র্যাকটিস করার পরও আমি দেখতেছি যে আমি আসলে অত ভালো পারতেছি না, তখন আমি হয়তো বইটাকে বাদ দিতে পারি। কিন্তু আমি প্রোগ্রামিংটাকে সবসময় আর কি এটাতে একটা ভালো সময় দেওয়াটা আমি সবসময় সাজেস্ট করতে চাই। তার কারণ হতেছে কি যে প্রোগ্রামিং কিন্তু একটা পার্সনের প্রবলেম সলভিং অ্যাবিলিটিটাকে গ্রো করে। তো তারপরে এই 2,000 ঘন্টা দেওয়ার পরে তারপরে সে প্রোগ্রামিং করুক বা না করুক, সে কিন্তু লাইফে সাকসেসের দিকে আগায় যায়। যেমন আমি মনে করি যে আমার মনে হয়েছে পুরা বাঙালি জাতি একটা পার্সনের কাছে ঋণী থাকা উচিত, সেটা হলো কি মনির হাসান। কারণ সে ম্যাথ অলিম্পিয়াডটা চালু করছে এবং ম্যাথ অলিম্পিয়াডটাকে সে কন্টিনিউ করতেছে, ইনশিওর করতেছে। বিকজ একটা পার্সন যদি জাস্ট ম্যাথমেটিক্সে প্রবলেম সলভিংটা আসতেছে, জাস্ট এই জায়গাটাতে যদি সে ফোকাস করতে পারে, চিন্তা করতে পারে, তারপরে তার জন্য সারা পৃথিবী ওপেন হয়ে যায়, তার জন্য বায়োলজি ওপেন হয়ে যায়, তার জন্য সাহিত্য ওপেন হয়ে যায়, তার জন্য ম্যানেজমেন্ট ওপেন হয়ে যায়। বিকজ আলটিমেটলি এভরিথিং কি যে আমি প্রবলেমটাকে ব্রেকডাউন করতেছি এবং সলভ করতেছি।
তো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, সেটা হলো গিয়েছে কোডিংটাতে ডেফিনেটলি একটা সিগনিফিক্যান্ট টাইম দিতে হবে। তারপরে কেউ হতে পারে যে প্রজেক্ট ম্যানেজার, কেউ হতে পারে বিজনেস অ্যানালিস্ট, কেউ হতে পারে ডিজাইনার, যে যেটাতে করুক না কেন, ওই জায়গাটাতে আমি একটা জিনিস খুব স্ট্রংলি এমফাসাইজ করতে চাই, সেটা হলো গিয়েছে পড়া। ঠিক আছে, আমি যে তোমার যে জিনিসটা খুব অ্যাপ্রিসিয়েট করি যে তুমি অনেক পড়ো, ইনফ্যাক্ট তুমি অনেক বই সাজেস্ট করো যে আমি আজকে পড়ে পড়ি। হ্যাঁ, ওই যে কি জানি আলী আবদালের বই ফিল গুড আলী আবদালেরটা যেমন তুমি সো ওটা আর কি, যে কন্টিনিউয়াসলি পড়তে থাকা, কন্টিনিউয়াসলি শিখতে থাকা, ডেপথে যাওয়া জানা। ঠিক আছে, বিকজ মানে আছে না যে এই জিনিসটা হতেছে কীরকম, যে সাপোজ সারা পৃথিবী এই জায়গাটাতে দাঁড়ায় আছে, সারা পৃথিবীর নলেজ এই জায়গাটাতে দাঁড়ায় আছে, সবাই যদি চিন্তা করেছে আরে দূর বই তো থিওরিটিক্যাল নলেজ পড়ে কি আমি কি রিয়েল ওয়ার্ল্ড, আরে ভাই পৃথিবী দাঁড়ায় আছে এই জায়গাটাতে, ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট হিয়ার অ্যান্ড ডু অল দ্য মিস্টেকস, দেন তুমি কিন্তু কোনোদিনও ওই জায়গাটাতে যাবা না। সাপোজ তুমি যদি ড্রয়িংয়ের কথা চিন্তা করো, পিকাসোর মতন যারা হলো গিয়েছে আসলে সাপোজ বড় বড় হইতে চায়, বড় বড় পেইন্টার হইতে চায়, ঠিক আছে, সাপোজ তাদের কিন্তু মানে সাপোজ কেউ যদি চারুকলাতে পড়তে যায়, তাদেরকে কিন্তু প্রথমে দেয় কি যে পিকাসোকে কপি করো, জয়নুল আবেদিনকে কপি করো, বড় বড় পেইন্টারদেরকে কপি করো, করতে করতে তারপর তোমার মুন্সিয়ানা তৈরি হবে, তারপরে তুমি কিনারাতে যাবে, তারপরে তুমি একটা মাস্টারপিস তৈরি করবা। লোকজন ভাবে কি আরে আমি আরেকজনের কপি করবো কেন, আরেকজনের করবো কেন, আমি আরেকজনের বই পড়বো কেন, সে তো একটা জিনিস হিসেবে ভাই, মানে আনলেস ইউ আর সুপার ট্যালেন্টেড, মানে অফকোর্স ফর সাম people it makes sense, it works, because ultimately কি হইতেছে যে people continuously শিখতেছে, আর একজন আরেকজনের সাথে কথা হতে আসলে জানার অনেক সুযোগ হয়, এই ব্যাপারে কোনো ডাউট নেই। কিন্তু যদি কেউ এরকম এত বেশি কানেক্টেড না হয়, এত বেশি ট্যালেন্টেড না হয়, বই পড়া সাপোজ আমার মতন অ্যাভারেজ পিপলও সাপোজ লিডার হয়ে যেতে পারে। না মানে আমি সবার সাথে একটা জিনিস বলতে চাই, আপনি ম্যাথের কথা বলতেছিলেন, বাট আমি যখন ব্রেন স্টেশনে আপনার সাথে কাজ করছি, আমি দেখছি যে কোনো একটা প্রজেক্টের ফাইন্যান্সিয়াল জিনিস, ইনফ্যাক্ট ব্রেন স্টেশনে অনেকগুলো ফাইন্যান্সিয়াল জিনিস আপনি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন, এবং ইনসাইটফুল কোশ্চেন তো অবশ্যই করেন, এবং ওইটা দেখে কেউ বুঝবে না যে ম্যাথে আপনি ফেল করছেন নাকি পাস করছেন, এবং আমার মনে হয় অবাধ টাইম এটা প্র্যাকটিসের কারণে হয়েছে, কারণ প্র্যাকটিসের কারণে হয়েছে, এবং যেহেতু এটা আপনার নিড, কারণ অফিসের তো এটা যদি আপনি না দেখেন তাহলে কে দেখবে, সেটাই। সো এই জায়গাটাতে ইনফ্যাক্ট আরেকটা জিনিস আছে, সেটা হলো দিয়েছে মানে আমি রিসেন্টলি এই জিনিসটা ইন্টারেস্টিংলি খুব রিসেন্টলি আর কি জিনিসটা রিয়েলাইজ করছি, সেটা হচ্ছে কি যে আমি দেখি কি যে মানে অনেক জায়গাতে আই ফিল লাইক ভেরি স্টুপিড, ঠিক আছে, যে আচ্ছা এই জিনিসটা তো আমি বুঝতেছি না, সাপোজে মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আলোচনা করতে গিয়ে আই ফিল লাইক ভেরি স্টুপিড, যে আচ্ছা এটা লোকজন সবাই এত বুঝতেছে, আমি তো বুঝতেছি না, আমি এই সাধারণ জিনিসটা কেন করতেছি না। আবার অনেক জায়গাতে আমি দেখি কি যে আই ফিল লাইক কনফিডেন্ট, আই ফিল লাইক ভেরি স্মার্ট। আচ্ছা, ঠিক আছে, তো তখন আমি রিয়েলাইজ করলাম যে এই যে স্মার্ট ভার্সেস স্টুপিড, ঠিক আছে, এই জিনিসটা আসে হতেছে হলো গিয়ে যে আসলে প্র্যাকটিস, নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে, ঠিক আছে। সো কিছু জায়গাতে দেখা লোকজন ফেলেছে আরে রাইসুল ভাই এত স্টুপিড কেন, একটা পার্সন এত স্টুপিড হয়ে, মানে সাপোজ অফকোর্স বাসা থেকে তো প্রায় আর কি শুনতে হয় যে ওয়াই আর ইউ সো স্টুপিড, মানে সেম আর কি। ধরেন আমি যেটা দেখি অফিসের কোনো একটা কাজে বা কোনো একটা সিচুয়েশন যদি পড়ি, ইনস্ট্যান্টলি ধরেন মাথা অ্যাক্টিভ হয়ে যায়, বাট আমার অনেক সময় যে ঘটনাটা ঘটে যে আমি যেই বাসায় থাকি, তো পাশাপাশি তো 2টা ফ্ল্যাট, তো পাশের বাসার আন্টি খুবই ভালো, তো আমি অনেক সময় যেটা হয় কি যে বাসা থেকে বের হয়েছি, আন্টিও হয়তো বের হয়েছে, কিন্তু আমি হয়তো কোনো একটা জিনিস নিয়ে চিন্তা করতেছি, তা আন্টিকে যে আমি সালাম দিব বা কথা বলবো আমার মানে খেয়াল নেয় আর কি, এবং এটা খুবই আনইনটেনশনাল। তো আমার বউ এটা কোনোভাবেই মানতে নারাজ, তার কথা হইতেছে যে অফিসের জায়গাতে গেলে আমি হঠাৎ করে ক্লিক করে ফেলি। সো আমি যেটা দেখি যে বউয়ের ক্ষেত্রে যেটা হয় কি যে সে কিন্তু ফ্যামিলি বা এই জিনিসপত্র বা ইমোশনাল জায়গাতে সে খুব ভালো বুঝে, এবং সে খুব সুন্দরভাবে অনেক সময় আমাকে বোঝানোর চেষ্টা করে যে এই জায়গাটাতে এইভাবে বিহেভ করতে হবে, একে এই অ্যাঙ্গেলে কথা বলা দরকার, এবং
এই যে একটা ব্যাপার, এবং এটা তৈরি হয়েছে কিন্তু তারও ওই জায়গাটাতে একটা ইন্টারেস্ট আছে এবং ওখানে সে অল দ্য টাইম প্র্যাকটিস করে। আই মাস্ট সে যে ইউ আর ভেরি লাকি টু হ্যাভ এ ওয়াইফ লাইক হার, যে সে তোমাকে কমপ্লিমেন্ট করতেছে। আমিও আলহামদুলিল্লাহ অনেক লাকি যে সে আমাকে অনেক কমপ্লিমেন্ট করে। যে সাপোজ এই যে আমি যে বাংলাদেশে আসি, আমাদের ফ্রেন্ডদের বুয়েটের বেশিরভাগ পিপল কিন্তু বাংলাদেশে নাই, এবং এটার একটা লার্জ ক্রেডিট গোজ টু হার। মানে আমার ওয়াইফ যদি না চাইতো তাহলে কিন্তু আমি আসলে দেশে থাকতে পারতাম না। ও যদি বলতো যে চলো বিদেশে যাই, বাচ্চা কাচ্চাকে টেক কেয়ার করতে হবে, তাহলে কিন্তু মানে যেহেতু তার কাছ থেকে কোনো প্রেশার নাই, বরং সাপোর্ট আছে, তো এই কারণে কিন্তু ধরো এই জায়গাগুলোতে করতে হয়। ইনফ্যাক্ট রিসেন্ট ঘটনাতে কিন্তু আমি ধরো খুব কনফিউজড হয়ে যাই যে আসলে কি বিদেশে যাওয়াটা ভালো ছিল, আমি কি ভুল করে ফেললাম। কিন্তু পরে যখন আমি হিসাব করে দেখিয়েছি আসলে তো অনেকগুলো ফ্যাক্টর আর কি, যেমন ধরো একটা ইমোশনাল ফ্যাক্টর, ঠিক আছে। আলটিমেটলি ওই যে কিছুদিন আগে ডাঙ্কি মুভিটা হলো আর কি, ঠিক আছে, শাহরুখ খানের। তো শাহরুখ খানের ডাঙ্কি মুভিতে কি দেখা গেল যে একটা ইন্ডিয়ান, মানে যে 3 জন ইন্ডিয়ান পার্সন তারা বিদেশে যায়, এদের মধ্যে থেকে কেউ কেউ কিন্তু ভালো স্টাবলিশ হয়। সাপোজ একজনের কিন্তু নিজের দোকান থাকে, তাই না, সো তার ভালো পয়সা, কিন্তু সে চায় কি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আমার দেশে মরতে চাই, ঠিক আছে, যে আমি যখন ইন্ডিয়ান, আমি যখন মারা যেতে চাই তখন আমি আমার দেশে মারা যেতে চাই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি কিন্তু আমার দেশকে সার্ভ করতে চাই আর কি। একটা কিন্তু এরকম একটা ফ্যাক্টর কাজ করে। এই যে মানে মানুষ তো লুকেছে রোবট না, ইমোশন কিন্তু একটা ফ্যাক্টর, সো এটা তো বাদ দেওয়া যাবে না আর কি। তো ওই জায়গাটাতে মানে নো ডিসরেসপেক্ট টু পিপল যারা বিদেশে আসে, ঠিক আছে। অফকোর্স ব্রেন স্টেশনের বেশিরভাগ কাজ আসে বিদেশ থেকে, ঠিক আছে। ইনফ্যাক্ট মোর দ্যান 60% কাজ মানে এনআরবিদের কাছ থেকে, মানে যারা বাংলাদেশি বিদেশে আসে, থ্যাঙ্কস টু দেম, তাদের সাপোর্টের জন্যই ব্রেন স্টেশনে কাজ আসে। কিন্তু অনেক সময় এরকম মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমি দেশে থেকে কি ভুল করলাম কিনা, তো পরে দেখি যে না, ইট ওয়াজ নট এ মিস্টেক আর কি। দুইটারই আর কি মানে ব্যালেন্সের ব্যাপার আছে জিনিসটাতে। বিদেশের কিছু ভালো জিনিস আছে, তার সাথে কিছু চ্যালেঞ্জেস আছে। এই যে ইমোশনাল ব্যাপারটা, ইমোশনাল সাপোর্টের ব্যাপারটা, হ্যাপিনেসের ব্যাপারটা যে আমি সার্ভ করব, সো এরকম সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে মানে এটা 19-20 আর কি, ঠিক আছে। মানে লোকজন মনে করে যে না, বিদেশে না গেলে আসলে বাংলাদেশে কোনো কিছু নাই আর কি। কিন্তু তো এনিওয়ে, তো এই জিনিসগুলো কিন্তু আমি চিন্তা করতে পারতাম না যদি আমার ফ্যামিলি থেকে সাপোর্ট না দিত। বিয়ের আগে সাপোজ আমার ফ্যামিলি থেকে আমার আম্মু যদি না বলতো, অনেকের ক্ষেত্রেই যেটা হয়েছে, আমি অনেক জনের সাথে কথা বলছি যে তার বাবা মা বলেছে বিদেশেই যাও, বাংলাদেশে কোনো কিছু নাই আর কি। হ্যাঁ, সাপোজ আমার মা আমার বোন সাপোর্ট দিছে, আবার বিয়ের পরে আমার ওয়াইফ সাপোর্ট দিছে যে না ঠিক আছে দেশে থাকা আর কি। তো এখন ওইটা আর কি, যে আমি যেটা দেখি যে বিদেশে যাওয়া নিয়ে যে একটা ক্রেজ জিনিসটা রিসেন্ট টাইমে ভাই এটা অনেকখানি বাড়ছে, বিশেষ করে যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে মোস্টলি কিন্তু হায়ার এডুকেশনের ওই একটা খুব ভালো ওয়ে যে এটার মাধ্যমে সে বিদেশ চলে যেতে পারতেছে। কিছু পার্সন আছে যাদের ভিতরে একটু কনফিউশন আছে যে আমি কি দেশে গেলে বিদেশ গেলে ভালো হবে, নাকি দেশে থাকলে আমি একটা মিনিমাম স্ট্যান্ডার্ডের একটা লাইফ লিড করতে পারবো, বিশেষ করে যে ট্যালেন্টেড পার্সন। কারণ বিদেশে তো ধরেন নর্মাল মানুষজন যাইতে পারে না, একদম টপ অফ দ্য টপ ট্যালেন্টেড পিপলকেই তো বিদেশে নিয়ে যায়, মানে নর্মাল লোকজনকে তো ইউজুয়ালি ধরেন সাপোজ বোথ ঠিক আছে, মানে সাপোজ হলো কি যে নর্মাল পিপলও যেতে পারে, আবার হলো কি যে ট্যালেন্টেড পিপল। ওই নর্মাল পিপল তো ওইটা তো একটা ডিফারেন্ট ক্যাটাগরিতে, না 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 এমনিতে নর্মাল মানুষের জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের মানে আমাদের এরকম পিপল আছে যারা হাইলি ট্যালেন্টেড, সাপোজ হলো কি যে 100 পিপল টিম লিড করতো, ঠিক আছে, এরকম পিপল বিদেশে গেছে, এরকমও আছে। আবার এরকমও আছে যে সাপোজ মানে ল্যাক অফ পারফরমেন্সের কারণে আমার বলতে হয়েছে যে প্লিজ লিভ আর কি। হ্যাঁ, এবং সে বিদেশে যায় সাপোজ মানে একেবারে বিখ্যাত কোম্পানিতে চাকরি পাইছে, ঠিক আছে। সো বোথ হ্যাপেন, মানে নো ডিসরেসপেক্ট টু এনিবডি আর কি। ব্যাপার যেটা সেটা হতেছে কি যে ফর মেজরিটি পিপল, ঠিক আছে, ফর মেজরিটি পিপল কিন্তু
যদি একটা ফোকাস থাকে তাহলে কিন্তু স্কিল শিখতে পারে, যেটা আমি বলি যে আমি তো I have always been a very average person. So কিন্তু হলো গিয়েছে ওভার দ্য ইয়ার্স এক্সপিরিয়েন্স ফোকাস লার্নিং এর মাধ্যমে আমি সাপোজ অ্যাবোভ অ্যাভারেজ হয়তো বা হইতে পারছে কিছু জায়গাতে আর কি, কিছু এরিয়াতে। ফোকাসের জায়গাটাতে ভাইয়া যেটা বলতেছিলেন যে ফোকাস, এবং আপনি কিছুক্ষণ আগে বলছেন যে 2000 ঘন্টা মিনিমাম কোড করলে সে একটা রিজনেবল জায়গাতে পৌঁছাবে। এবং আমি একটা জিনিস ফাইন্ড আউট করছি, প্রোগ্রামিং হিরোতে যারা স্টুডেন্ট হিসেবে জয়েন করে ওরা কিন্তু 6 থেকে 8 ঘন্টা কোড করে ডেইলি, 6 মাসের মতো একটা সময়। এবং কোনো একটা পার্সন আসলে যদি 1.5 বছরের মতো সময় ডেইলি 4 থেকে 5 ঘন্টা কোড করে, তাহলে মোটামুটি সে 1000 ঘন্টা প্লাস হয়ে যায়। এবং এইরকম যখন হয়ে যায়, আপনার সাথে কোনো একটা ডিসকাশনে আমার এরকম আসতেছিল যে 1.5 বছর ধরে কেউ যদি নন পেইড অবস্থাতে কোড করে তখন সেটা কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য ক্যাপাবল হয়ে যায়, কারণ সে মোটামুটি 1000+ আওয়ার্স কোড করে ফেলছে। এবং গতকাল আমাকে ধরেন তপু ভাই বলছে যে নাকি 4 বছরে 8000 ঘন্টা কোড করতে হবে, প্রত্যেক বছর 2000 ঘন্টা করে কোড করতে হবে, না হলে মানে সে তো প্রোগ্রামার হইতে পারবে না। এখন ফ্যাক্ট যে জায়গাটাতে আমরা তো একটা লার্জ নাম্বার অফ স্টুডেন্ট নিয়ে কাজ করি ভাই, তো সেখানে যেটা দেখি স্টুডেন্ট কিন্তু চায় যে সে ডেভেলপার হবে, ইন্টেনশন আছে, প্যান্সেশনে কাজ করবে, সবই আছে। সমস্যা যেটা এই যে 6 মাস ধরে কোড করতে হবে, এটার মধ্যে ধৈর্য ধরে ধরেন থাকতে পারে না। এমন না যে তার লাইফে অনেক চ্যালেঞ্জ। এখন প্রবলেম যেটা যে আশেপাশে এত এত জিনিসপত্র, ফেসবুক ইউটিউব এটা সেটা নানাবিধ জিনিসপত্র, এই জিনিসপত্র। এবং আপনাকে এই কোশ্চেনটা করার পিছনে একটা কারণ আছে, কারণটা হইতেছে আপনি কোনো কিছু অ্যাভয়েড করেন না, আপনি খুব ভালোভাবে ইউটিউব চালান, খুব ভালোভাবে ফেসবুক চালান, এবং মাঝে মাঝে টিকটকও দেখেন আর কি। তো এই টাইপের বিভিন্ন জিনিসপত্রের ভিতরে আপনি ইনভলভ। সো এই যে আমরা একটা সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সেরকম সময়ে স্টুডেন্টরা চাচ্ছে যে ক্যারিয়ারে একটা ভালো জায়গাতে যাবে, এবং ইন্ডাস্ট্রি থেকে আপনারা যারা এক্সপার্ট মানুষজন আছেন তারা কিন্তু বলতেছেন যে মিনিমাম 2000 ঘন্টা কিন্তু কোড করতে হবে, আদারওয়াইজ তুমি চাকরি বাকরি পাবা না। 2000 ঘন্টা তো ও চাই করতে কিন্তু পারে না। কীভাবে আসলে এটার ভিতরে মানে একবার হয় কি যে ভিজতে হয়, পুরো জিনিসটার ভিতরে একটু ইমার্জ করলে তখন এটা একটা মোমেন্টাম তৈরি করতে হবে। মোমেন্টামটা কেউ কীভাবে তৈরি করতে পারে যদি বলতে পারে? সো তো ব্যাপার যেটা সেটা হলো গিয়েছে, হ্যাঁ আমার ক্ষেত্রে ইট ওয়াজ এ বিগ অ্যাডভান্টেজ। হ্যাঁ, মানে সাপোজ আমি যখন প্রোগ্রামিং শিখছি, আমার মনে আছে প্রায় 1100 পৃষ্ঠার একটা বই আর কি, পুরো বইটা আমি 2 বার পড়ছিলাম, ঠিক আছে, বিগিনিং ASP রক সিরিজের লাল রঙের একটা বই। তো কিন্তু আমি এখন দেখিয়েছি, এখন যদি হয়তো 1100 পৃষ্ঠার একটা বই, তাও আবার পড়ার বই না, বাইরের বই, ঠিক আছে, মানে এটা ইন্টারেও পড়তেছি না, ইন্টারের পড়াও না, বুয়েটের পড়াও না, ঠিক আছে, এর বাইরে একটা বই 1100 পৃষ্ঠার একটা বই 2 বার পড়া, মানে এই ধৈর্য রাখা এই 2023-এ এসে আমার পক্ষে সম্ভব ছিল না। আচ্ছা, তো ব্যাপার যেটা যে আসলে তো টাইম হ্যাজ চেঞ্জড আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে? তো এই জায়গাটাতে আমি একটা জিনিস দেখি কি যে একটা মানে ওই যে অ্যাটমিক হ্যাবিট বইটাতে যেটা বলছে যে একটা সাপোর্ট সিস্টেম থাকা, একটা সিস্টেম, যে সিস্টেমটা আমাকে হেল্প করে। সাপোর্ট সিস্টেম অ্যাজ ইন কি, যে সাপোজ আমি হেলদি খাবো, অ্যান্ড আমার টেবিলে সবসময় পিজা পড়ে থাকে, আমি হেলদি খাবো, আমার জন্য কিন্তু অনেক ফাইট করতে হয়। কিন্তু সাপোজ হলো গিয়ে যে আমার টেবিলে সবসময় হেলদি খাবার থাকে, আমি হেলদি খাবো, আমার জন্য কিন্তু জিনিসটা ইজি হয়ে যায়। সো এই সাপোর্ট সিস্টেমটা বিল্ড আপ করা। তো ইনফ্যাক্ট আমি এই জায়গাটাতে একটা জিনিস বলতে চাই, সেটা হলো গিয়েছে আমি প্রোগ্রামিং হিরোকে অনেক অ্যাডমায়ার করি। হ্যাঁ, মানে আমি যখন প্রথম জঙ্কারের সাথে এটা নিয়ে কথা বলতেছিলাম 2020-তে, জঙ্কার তখন দেশে আসছে আর কি, তো আমি জঙ্কারকে বলতেছিলাম যে জঙ্কার, মানে এই টোটাল জিনিসটা এত সুন্দর বানাইছো, আমার কাছে মনে হয় যে এটা পেটেন্ট করা উচিত আর কি। পেটেন্ট করা উচিত বলতে কি, যে সাপোজ এই যে কনসেপ্টটা, ঠিক আছে, যেমন ও যেটা করছে, যে মানে তোমরা যেটা করছো যে ভিডিওটা একবারে পুরো ভিডিওটা দিয়ে দাও না, সো যার ফলে ছেলেপেলে কিন্তু ওভারওয়েলম ফিল করে না। সো অল্প অল্প করে ভিডিও রিলিজ করা হয়, আবার রাত্রেবেলা একটা Q&A সেশন থাকে। সো এটা আমি জাস্ট ছোট্ট একটু ইন্টারাপ্ট করবো ভাই, স্টুডেন্ট কিন্তু যারা 6 মাসের কোর্স 6 মাসে শেষ করে, তারা শেষ করার পরে কিন্তু অবাক হয়ে যায়, আমাদের পুরো 6 মাসের কোর্সে কিন্তু 700 থেকে 800
ভিডিও তারা দেখে যেগুলো এক একটা ভিডিওর লেন্থ 8 থেকে 10 মিনিটের, 700 থেকে 800 ভিডিও। এক্স্যাক্টলি, মানে এটা একটা অসাধারণ জিনিস তোমরা করছো আর কি, ঠিক আছে। এবং সেই জিনিসটার মধ্যে আমার কাছে যেটা খুব ইন্টারেস্টিং লাগছে, একটা শব্দ আছে সম্ভবত অটোনোমেশন আর কি, অটোমেশন প্লাস ম্যানুয়াল, মানে ফুল ভিডিও দিয়ে দেওয়া, ইউডেমির মতন একটা জিনিস করে ফেলা। সেই জিনিসটা কিন্তু আসলে এটার সাকসেস রেট খুব খারাপ, ঠিক আছে। যে আমি ভিডিও দিয়ে দিয়েছি ভাই তোমার মন মতো দেখি, ঠিক আছে। কিন্তু এখানে কি করতেছো যে অল্প অল্প করে ভিডিও ছাড়তেছো, যার যতটুকু ভিডিও দেখা দরকার ততটুকু ভিডিও দেখবে, দেখার পরে তারপর সে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার পরে রাত্রে আবার প্রশ্ন অ্যান্সার করবে। সো এই টোটাল জিনিসটা মানে অসাধারণ। এই জিনিসটার সাথে একটা জিনিস যদি অ্যাড করা যায়, সেটা আমি জঙ্কারকেও বলছিলাম, বাট প্র্যাকটিক্যালি এটার আবার কিছু চ্যালেঞ্জ আছে। সেটা হতেছে কি, এই টোটাল সাপোর্ট সিস্টেমটা তো খুব বিউটিফুল, বাট তার আশেপাশের সারাউন্ডিংটা তো হেল্পফুল না। দ্যাট মিনস কি, যে সাপোজ সে বাসায় বসে ইয়া করতেছে, তো একটু পরে ফ্রেন্ড এসে বলতেছে যে চল খেলতে চাই, বা আরেক ফ্রেন্ড এসে বলতেছে যে এই ক্ল্যাশ অফ ক্ল্যানের অ্যাটাকটা দিই, ঠিক আছে। বা হলেও গিয়েছে আচ্ছা ফেসবুকে তো এখন এই জিনিসটা খুব ভাইরাল হয়েছে, তুই দেখোস নাই এখনো, তাহলে এই ভিডিওটা চেক কর, ঠিক আছে। তো মেসেঞ্জারে আসলো, তো তারপরে রিল দেখতে থাকলাম। এই যে সাপোর্ট সিস্টেমটা নাই। সো আমি জঙ্কারের সাথে তোমাদের সাথে কথা বলতেছিলাম যে যদি এটাকে রেসিডেন্সিয়াল করা যায়, যে একটা জায়গাতে ছেলেপেলে আসবে এবং তারা এই মনোযোগ দিয়ে 6 মাস আর কি আসলে যদি 6 মাস ধরে আসলে ওরকম শিখতে পারে, তাহলে কিন্তু একটা ভালো বেস দাঁড়ায়। যে তারপরে কিন্তু এই কারণে কিন্তু আমি আমাদের কোম্পানিতে কিন্তু ওয়ার্ক ফ্রম হোমটাকে প্রমোট করি না, ওয়ার্ক ফ্রম অফিস। যে অফিসের মধ্যে কী হতেছে, একটা সাপোর্টিং এনভায়রনমেন্ট আছে অফিসের মধ্যে। তো তুমি আমার ডেস্কে গেছো, তুমি কিন্তু দেখছো যে আমি কিন্তু ওপেন স্পেসে বসি, কারণ ওপেন স্পেসে একটা সাপোর্টিং এনভায়রনমেন্ট, সবাই কাজ করতেছে, তার মধ্যে আমি কাজ করতেছি। আমি যখন আমার রুমের মধ্যে একা থাকতেছি, তখন আচ্ছা ঠিক আছে একটু সিরিজ দেখতে ইচ্ছা করতেছে, একটা সিরিজ স্টার্ট করে দিতেছে। সো এই যে সাপোর্ট সিস্টেমটা, সো এই এখন স্টুডেন্টরা তাহলে কী করতে পারে, হতে পারে যে কয়েকটা ফ্রেন্ড মিলে ডিসাইড করলো যে আমরা প্রোগ্রামার হব, প্রোগ্রামিং হিরোতে ইয়ে হয়েছে, আমরা নিজেরা শিখব। সো তারা সবাই মিলে একটা মেসের মধ্যে থাকা একেবারে সিরিয়াস, যে আচ্ছা ঠিক আছে আমরা এখানে ফোকাস করতেছি, আমরা শুধু প্রোগ্রামিং করব, আমরা এই জায়গাটাতে ফোকাস করব। বিকজ প্রোগ্রামিং হিরোতে কী করতেছে, ফুল একটা গাইডেড সেশন, যে এইটা শিখতে হবে, তারপর এটা শিখতে হবে, তারপর এটা শিখতে হবে। তুমি একেবারে 0 থেকে পুরো ওই জিনিসটা হয়ে বেরোতেছো। তো তুমি 6 মাস সময় নাও বা 9 মাস সময় নাও, 9 মাস সময় অ্যাজ ইন যদি ফাইট্রন করা দরকার হয়, যে আমি প্রোগ্রামিংয়ের কিছুই জানি না, তো আমি প্রোগ্রামিংটা শিখে ফেললাম ফাইট্রন থেকে। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এই সাপোর্ট সিস্টেমটা খুব এখানে একটা জিনিস বলতে চাই কি, যে তো ওই যে কথাটা বলছে যে 8000 ঘন্টা মিনিমাম লাগবে, এই কথাটা ভুল না, আবার 1000 ঘন্টাতেও সম্ভব। সো এই জায়গাটাতে একটা ফ্যাক্টর আছে, সেটা হলো গিয়েছে এই যে ট্যালেন্ট কোড বইটা, ড্যানিয়েল কয়েল, এই বইটা যদি তুমি পড়ো তাহলে তুমি দেখতে পাবা, মানে আমার কাছে মনে হয় যে বইটা একটা অসাধারণ একটা বই, ঠিক আছে। তুমি যদি না পড়ে থাকো আমি তোমাকে ইনভাইট করবো পড়ার জন্য। বইটার লেখাটা একটু কঠিন আর কি, আমার একটু হজম করতে কষ্ট হয়, আমি একটু সিম্পল ইংলিশ পছন্দ করি। তো কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হতেছে কি, সে যেটা বলতেছে সেটা হলো কি ডেলিভারেট প্র্যাকটিস। সো ডেলিভারেট প্র্যাকটিস মানে প্র্যাকটিস এবং ডেলিভারেট প্র্যাকটিসের মধ্যে একটা ডিফারেন্স আছে। সো ডেলিভারেট প্র্যাকটিসটা হতেছে কি, যে আমি কন্টিনিউয়াসলি সামনের দিকে আগাইতেছি, কন্টিনিউয়াসলি আরেকটু বেটার করতেছি। সো প্রোগ্রামিং হিরোতে কী হতেছে, যে আমি যখন কন্টিনিউয়াস কন্টেন্ট দিতেছে, প্র্যাকটিস করাইতেছি, ফুল 8 ঘন্টা প্র্যাকটিস করতেছে। সো সাপোজ যদি এরকম হতো যে তোমরা এরকম করতে যে পুরো ভিডিওটা শুরুতেই পুরোটুকু একবার দিয়ে দিলা, তো তখন কি হলো যে আজকে আমার হেভি জোশ আছে, আমি 2 ঘন্টার ভিডিও দেখে ফেলাইলাম। আর 2 ঘন্টার ভিডিও যদি আমি দেখে ফেলি, 2 ঘন্টার ভিডিও কিন্তু আমি প্র্যাকটিস করতে পারবো না, প্রজেক্টগুলো কিন্তু করতে পারবো না। সো তখন কি হবে, জিনিসটা বিল্ড আপ করতে পারবে না। বাট এখানে কি হইতেছে যে এতটুকু শিখো, তারপরে এটা প্র্যাকটিস করো, তো তখন কিন্তু এটা হইতেছে কি যে নর্মাল প্র্যাকটিস না, এটা হইতেছে ডেলিভারেট প্র্যাকটিস। ওই ডেলিভারেট প্র্যাকটিস যখন হইতেছে তখন কিন্তু 1000 ঘন্টার প্র্যাকটিস কিন্তু 4000 ঘন্টার ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে, বা হয়তো বা 3000 ঘন্টা বা 2000 ঘন্টা। কিন্তু আমি যেটা দেখি যে সাধারণত যে ধরনের অ্যাপ্লিকেশন দরকার হয় বানানো, সেগুলো করার জন্য একটা জুনিয়র ডেভেলপার যেই জিনিসটা জানা সেই জিনিসটা পর্যন্ত জেনে ফেলে। এখন তাহলে তুমি বলতে পারো যে ভাই
এত বড় বড় কথা বলতেছেন, তো তাহলে আমার ছেলে পেলেরে টাকা নিয়ে নেন না কেন? ফ্রেশ গ্র্যাজুয়েট হায়ার করতেছেন, সব 100% প্রোগ্রামিং হিরোর হয় না কেন? এখানে ধরো হলো গিয়ে যে দুইটা ঘটনা আছে। একটা ঘটনা হতেছে হলো গিয়েছে, মানে একটা ঘটনা হতেছে যে আমাদের কিছু ভুল আছে। 2 নাম্বার ঘটনা হতেছে হলো গিয়েছে সিলেকশন করবা কিভাবে করে। সো আমাদের কিছু ভুল আছে বলতে কি, যে আসলে রিক্রুটমেন্টে আমরা মানে শুধু যে টপ প্রোগ্রামার হায়ার করতে চাই, এই জায়গাটা পুরোপুরি রাইট না। আমাদের কিছু পিপল লাগবে যারা হতেছে ভয়ঙ্কর ভালো প্রোগ্রামার, যারা কমপ্লেক্স প্রবলেম সলভ করতে পারে। কিছু পিপল দরকার যারা প্রোগ্রামিংয়ের পাশাপাশি আরও 10টা জিনিস জানে, যারা স্মার্ট ক্রিয়েটিভ আর কি, গুগলে যেটাকে বলে স্মার্ট ক্রিয়েটিভ, যে একটা পার্সন যে শুধু প্রোগ্রামিং চিন্তা করতেছে না, যে 360 ডিগ্রি চিন্তা করতেছে। এখন এই গ্রুপটাকে ফাইন্ড আউট করাটা এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এটার আমাদের কাছে স্ট্রাকচার নাই। সো এই জায়গাটাতে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আছে, যে জায়গাটাতে আমাদের কাজ করতে হবে, যে শুধু টপ প্রোগ্রামার হায়ার করা হবে না। সো নাম্বার 1, এই জায়গাটাতে ইমপ্রুভমেন্টের জায়গা আছে ব্রেইন স্টেশন। আরেকটা হইতেছে কি, যে সাপোজ আমরা যখন রিক্রুটমেন্ট করতে যাচ্ছি, তখন কি হচ্ছে যে আমরা তো শুধু কানেকশন থেকে হায়ার করতে যাচ্ছি না, আমরা চাচ্ছি কি যে সবাইকে একটা সমান সুযোগ দিতে। সো আমরা যখন সবাইকে সমান সুযোগ দিতে যাচ্ছি, তখন কি হচ্ছে যে আমরা একটা প্রবলেম দিতেছি, আমরা সাপোজ 5টা প্রবলেম দিতেছি। এখন যে এই প্রবলেম সলভ করতে পারে, এখন যেই ছেলেটা 5টা প্রবলেমের 5টাই সলভ করতে পারছে, তাকে তো ভাইয়া সুযোগ দিতে হবে, ঠিক আছে? বিকজ আদারওয়াইজ তো তার প্রতি আনফেয়ার হয়ে যাবে আর কি জিনিসটা। সো তখন কি হতেছে যে সবাইকে যখন আমি সুযোগ দিতে যাচ্ছি, তখন সাপোজ যেরকম প্রোগ্রামার সাপোজ আমরা পোটেনশিয়ালি আমাদের অ্যাডভান্টেজটা হইতেছে যে আমরা তখন অনেক ভালো প্রোগ্রামার হায়ার করতে পারতেছি আর কি। সো এটা আর কি, যে এখন বাট দিনে গিয়ে অনেক ভালো প্রোগ্রামার হলে তখন আরও ভালো কাজ করা যাবে। সো দ্যাট উড বি মোর ইন্টারেস্টিং আর কি। এবং আপনি ব্রেন স্টেশনে হায়ারিংয়ের কথা বলতেছিলেন, সবার ভিতরে মোটামুটি একটা কিউরিয়াসিটি আছে, কোনো কোম্পানি এত লার্জ স্কেলে আসলে ফ্রেশার হায়ার করে না। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আমি বিজনেস পার্সপেক্টিভে এটা অ্যান্সার চাই না, আমি চাই যে স্টুডেন্টের পার্সপেক্টিভে, স্টুডেন্ট ধরনের অনেক সময় চিন্তা করে এত মানুষ হায়ার করে এরা করে কি, আসলে এরা করে কি? সাপোজ আমাদের প্রায় 90 জনের মতন লিডার আছে, টেক লিডার। সো এতগুলো টিম যখন এত প্রজেক্ট নিয়ে কাজ করে, তখন তো কন্টিনিউয়াসলি আমাদের পিপল দরকার হইতে থাকে। প্রজেক্টে কি হয় যে সাপোজ একটা প্রজেক্টের যদি হায়ারার্কি চিন্তা করি, কিছু সিনিয়র থাকে, কিছু মিড লেভেল থাকে, কিছু ফ্রেশ গ্র্যাজুয়েট থাকে। সো এরকমভাবে তো একটা হায়ার করা দরকার হয় আর কি। তো আমরা যেহেতু মানে উই আর লাকি আলহামদুলিল্লাহ, যে আমাদের তো অনেক বড় একটা মার্কেট অপরচুনিটি, যে সাপোজ সারা পৃথিবী আমাদের পোটেনশিয়ালি ক্লায়েন্ট আর কি। তো তখন কিন্তু আমরা বিভিন্ন রকম কাজ করানোর সুযোগ পাই, তো যার জন্য এত পিপল ইউজ হয়ে যায় আর কি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর আরেকটা কনফিউশন অনেকের ভিতরে থাকে, সেটা হচ্ছে বিশেষ করে ফ্রেশার যারা ব্রেন স্টেশন 23 এই প্রবলেম সলভার হায়ার করে এত রিগোরাস প্রসেসের ভিতর দিয়ে, কিন্তু একটা সময় ছিল ধারণা আর কি যে স্যালারি তো অত বেশি না আর কি, শুরুতে স্টার্টিং স্যালারি, আমি এত ট্যালেন্টেড মানুষ হয়ে আমার কী লাভ যদি আমার স্যালারিটা কম হয়। আপডেটেড স্যালারি হয়তো অনেকে জানে না, আমি পার্সোনালি জানি, বাট সবার পক্ষ থেকে কোশ্চেন যে স্যালারি কি ব্রেন স্টেশনে আসলেই কম নাকি, মানে ব্রেন স্টেশনের স্যালারি স্ট্রাকচার নিয়ে যদি ভালো বলেন। আমাদের যেটা ব্যাপার যে ক্যারিয়ার প্রোগ্রেশন, হ্যাঁ, যে সাপোজ এই যে আমরা একটা লার্জ নাম্বার অফ পিপল হায়ার করি, যে সাপোজ এইবার যেমন আমাদের মানে এখনও ফাইনালাইজ হয়নি যে কতজন হায়ার করা হবে, 30 থেকে 50 এরকম কিছু একটা। তো এখন এই পিপলের কি আমাদের এখনই ক্লায়েন্টের কাছ থেকে কন্ট্রাক্ট আছে? এই 50 পিপলের তো আমাদের কন্ট্রাক্ট নাই। সাপোজ আমরা গত বছর জানুয়ারিতে প্রায় 65 জনকে হায়ার করছিলাম, এই 65 জনের কি আমাদের কন্ট্রাক্ট ছিল? আমাদের তো কন্ট্রাক্ট ছিল না। তো আমরা কি করতেছি? আমরা পিপলের পিছনে ইনভেস্ট করতেছি। এখন আমাদের যেটা পারপাস, যে ক্রিয়েটিং ফুলফিলিং এমপ্লয়মেন্ট, যে আমরা অনেক পিপলের এমপ্লয়মেন্ট তৈরি করতে চাই। আমাদের এই যে এত বছর ধরে যত টাকা প্রফিট, এই প্রফিট কিন্তু আমরা পুরোটুকুই, মানে অলমোস্ট পুরোটুকু, মোর দ্যান 90% অন অ্যান অ্যাভারেজ যদি চিন্তা করি, 90% বা 95% আমরা কিন্তু সবই কোম্পানিতে রিইনভেস্ট করি। আমরা কিন্তু কোম্পানিতে রিইনভেস্ট করে কী করি? এই যে পিপল তৈরি করি। কারণ সব কোম্পানি কিন্তু
তুমি যদি দেখো যে সাপোজ বিডিজব স্যার অ্যাড যদি দেখো বা অন্যান্য সব কোম্পানি কিন্তু এক্সপিরিয়েন্স পিপল চায়। আরে ভাই এক্সপিরিয়েন্স পিপল আসবে কোত্থেকে যদি আমরা তৈরি না করি? সো এখন আমরাও এক্সপিরিয়েন্স পিপলের জব অ্যাডভার্টাইজমেন্ট দিই আমরা, কারণ কাস্টমার যখন আমাদের কাছে এক্সপিরিয়েন্স পিপল চায় তখন তো কাস্টমার ইমিডিয়েটলি চায়। এক্সপিরিয়েন্স পিপল মার্কেটে কোত্থেকে আসবে? তো এই কারণে আমরা হায়ার করে ট্রেন করি। অ্যান্ড আমরা যখন হায়ার করে ট্রেন করতেছি তখন তো আমরা যদি সাপোজ আমার কাছে ইনভেস্ট করার জন্য মাসে ইনভেস্ট করার জন্য 5 লাখ টাকা আছে, অ্যান্ড আমি যদি 10,000 টাকা দিয়ে করি, 10,000 টাকা যদি দিই তাহলে আমি 50 জনকে হায়ার করতে পারবো। আর আমি যদি 50,000 টাকা দিই তাহলে তো 10 জনকে হায়ার করতে পারবো। তো তাহলে আমি যদি 50 জনকে সুযোগ দিই তাহলে 50 জন এক্সপিরিয়েন্সড হবে। 50 জন এক্সপিরিয়েন্সড হলে 50 জনকে আমরা বিভিন্ন প্রজেক্টে করতে পারবো। দ্যাট সেইড আমাদের যে স্ট্রাকচার সেখানে আমাদের আসলে আমি যদি বলি যে স্যালারি স্ট্রাকচার আসলে অনেক ওয়াইড। একেবারে 0 টাকার ইন্টার্ন থেকে শুরু করে 10,000 টাকার ইন্টার্ন থেকে শুরু করে সাপোজ 40,000 টাকার ফ্রেশ গ্র্যাজুয়েট রিক্রুটমেন্ট পর্যন্ত আমাদের বিভিন্ন রেঞ্জ আছে। ইভেন কারো ক্ষেত্রে স্টার্টিং স্যালারি জাস্ট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করছে সেই অবস্থাতে স্টার্টিং স্যালারি সাপোজ 40,000 টাকার বেশি সেরকমও হয়। বাট ওয়াইড রেঞ্জ আছে আর কি। আমি বলবো না যে এটাই আমার স্ট্রাকচার, এখানে ওয়াইড রেঞ্জ আছে। লোকজনের একটা পারসেপশন যে আসলে ইভেন ইফ আই এম এ ডিজার্ভিং ক্যান্ডিডেট ব্রেইন স্টেশন আমাকে কম টাকা দিবে। তো এখন এই জায়গাটাতে আসলে সত্যি কথা বলতে এটার মধ্যে যে একেবারে ট্রুথ নাই তা না। সেই জায়গাটা কি যে একেবারে 2006-এ যখন আমরা কোম্পানি শুরু করছি তখন থেকে আমার একটা আইডিয়া ছিল, সেটা হলো গিয়ে যে ব্রেইন স্টেশন কখনোই মার্কেটের হায়েস্ট স্যালারি পেয়ার হবে না। আমরা যাতে সাপোজ 85-90% কোম্পানির থেকে বেশি স্যালারি দিই, কিন্তু 10% কোম্পানির থেকে আমরা সাপোজ কম স্যালারি যাতে দিই। তার কারণ কি, কেউ যাতে মনে না করে যে আমি তো ব্রেইন স্টেশনে এসে ফাইসা গেছি, এখন আমি আর অন্য কোথাও যেতে পারবো না। সাপোজ আজকে আমার ব্রেইন স্টেশনে কাজ করতে ভালো লাগতেছে না, তুমি স্যালারির জন্য জোর করে ব্রেইন স্টেশনে থাকা যাবে, এই স্টেটমেন্ট যাতে কখনো ট্রু না হয়। সো আমি চাই যে সবাই ব্রেইন স্টেশনে থাকার সময় অল্প কিছু টাকা স্যালারি স্যাক্রিফাইস করুক, যাতে সে মনে করে যে আমি বাংলাদেশের ইম্প্যাক্টে কাজ করতেছি, আমরা টুগেদার বাংলাদেশকে বিল্ড আপ করতেছি, এই পারপাসটাকে আমি ভালোবাসি, ব্রেইন স্টেশনকে ভালোবাসি। তার প্রমাণ হতেছে হলো গিয়ে যে আমি তো এই যে কিছু টাকা স্যাক্রিফাইস করতেছি। কিন্তু আমি চাই না যে কেউ অনেক টাকা স্যাক্রিফাইস করুক, কারণ কেউ যখন অনেক টাকা স্যাক্রিফাইস করবে এটা তো তার ফ্যামিলির প্রতি ফেয়ার হবে না। কিন্তু তার ভালোবাসা থেকে সে যাতে অল্প কিছু স্যাক্রিফাইস করে, বিকজ হলো গিয়েছে তার ভালোবাসার একটা ভ্যালু তার নিজের কাছে থাকা উচিত, যে আমি কিন্তু ভালোবেসে ব্রেইন স্টেশনে আসি, ব্রেইন স্টেশনের কালচার আমার কাছে ভালো লাগে। আর যদি ব্রেইন স্টেশন আমার কাছে ভালো না লাগে, যদি মনে হয় যে রাইসুল ভাই তো হলো গিয়েছে আজাইরা কি বাজর করতেছে, ফাউল কথাবার্তা বলে, আসলে তো নিজে তো প্রাডো চালায় আর হলো গিয়েছে টাকা ঘরে বসে রাখে, যদি এরকম মনে হয় তাহলে সবসময়ই ব্রেইন স্টেশনের থেকে বেশি বেতন দেয় এরকম আরেকটা কোম্পানি যাতে থাকে, সে যাতে সবসময় আরেকটা কোম্পানিতে চলে যেতে পারে, তার কাছে যদি পারপাসটাকে ভ্যালুয়েবল না মনে হয়। আচ্ছা, আপনি কি প্রাডোতে আসছেন এখন? না না, সিএনজিতে আসছি। আচ্ছা, তো যে জিনিসটা হয় ভাই, ব্রেইন স্টেশনে যখন হায়ারিং হয় তখন তো বিশেষ করে ফ্রেশার হায়ারিং, এখানে তো আপনি প্রবলেম সলভিং একটা বিগার রোল প্লে করে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো আচ্ছা, এই জায়গাটাতে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে হলো গিয়ে যে যখন এই যে প্রবলেম সলভিংয়ের জিনিসগুলো হয় তখন লোকজন করে যে আচ্ছা আমি বুয়েট থেকে পাশ করলাম বা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করলাম, আমার সাথে এত বড় লোকও আছে, তো তাহলে আমাকে এত কম স্টার্টিং স্যালারি দিয়ে অন্য সবার সাথে সমান করে কেন করতেছে। এই জায়গাটাতে আমাদের একটা ফিলোসফি আছে, সেটা হলো গিয়েছে এভরিবডি প্রুভস দেমসেলভস অ্যান্ড হ্যাভ ক্যারিয়ার প্রোগ্রেশন। আমরা যেমন 6 মাস পর পর স্যালারি রিভিউ করি, সো 6 মাস পরে ইউ প্রুভ ইউর সেলফ বেটার, এবং তারপরে তোমার ম্যানেজারের সাথে কথা বলে তুমি ডাবল প্রমোশন নিয়ে নাও, তুমি প্রত্যেক 6 মাসে একটা করে প্রমোশন নিয়ে নাও, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি টিমের মধ্যে আইসা টিমের মধ্যে পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করে, কোলাবোরেশন করে, পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে ক্যারিয়ার প্রোগ্রেশন। না, এই ঘটনা আমি নিজে দেখছি আর কি। আমার টিমে ব্রেইন স্টেশনে আমি যখন কাজ করছি, একজন ছিল স্টার কোডার, সে কিন্তু এভরি 6 মান্থস প্রমোশন পাইছে, এবং
2.5 বছরের ভিতরে সে সিনিয়র ডেভেলপার হয়েছে এবং সে হাইলি ক্যাপাবল পারসন এবং প্রত্যেক 6 মাস পর পরই তাকে প্রমোশনের জন্য করা হয়েছে, রিকমেন্ড করা হয়েছে। সো প্রত্যেকবারই সে পাইছে এবং মানে এটা ট্রু আর কি, এটা কোনো ডাউট নেই। কিন্তু আবার ওটা আমি বলবো না যে এটা খুব নরমাল না, এটা নরমাল, এটা খুবই অ্যাবনরমাল। মানে ওটা আর কি যে মানে ব্যাপার হতেছে কি যে মানে ব্রেইন স্টেশন বলি বা যে কোনো জায়গাতে যেটা হতেছে কি যে সাপোজ একটা বিল্ডিং বানাতে, ঠিক আছে, কি হয় যে রড লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, ইট লাগে, তাই না? সো এক একজনের এক একটা কেপাবিলিটি থাকবে, এক একজনের এক এক স্পিডের ক্যারিয়ার প্রোগ্রেশন হবে, এক একজনের মার্কেটে এক একটা ডিমান্ড থাকবে। এই জিনিসটা কি ফেয়ার হবে? এটা পুরোপুরি ফেয়ার কখনো করাটা সম্ভব হবে না, কিন্তু যতটুকু সম্ভব আমরা ফেয়ার করার চেষ্টা করি আর কি। না, ট্রু। তো ভাই যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন 23 যখন মজার ব্যাপার হচ্ছে কি, আমি অফিসে কথা বলতে গেলে আমি প্রায় সময় এখন রেজিস্ট্রেশন বলে ফেলি, আর তো এখন এটা একটা হয়ে যায় আর কি, মানে কমপ্লিকেটেড সিচুয়েশন হয়। তো যাই হোক ভাই, যেটা বলতেছিলাম যে রেজিস্ট্রেশন 23 যখন হায়ার করে তখন কিন্তু প্রবলেম সলভিং দিয়ে হায়ার করে। এখন ইউনিভার্সিটিতে যে কম্পিউটার সায়েন্সে পড়তেছে সে কিন্তু সবার যে প্রবলেম সলভিং ভালো লাগে ব্যাপারটা এরকম না, কারণ প্রবলেম সলভিংয়ে কিন্তু ধৈর্য সহ্যের ব্যাপার আছে। অনেকে প্রবলেম সলভিং পারে না, কিন্তু সে কিন্তু পার্টিকুলারলি একটা ল্যাঙ্গুয়েজ পড়ে, সেখানে তার একটা এক্সপার্টিস গ্রো করে ফেলে। এরকম একটা সিচুয়েশনে কম্পিটিটিভ প্রোগ্রামিং কি একমাত্র উপায় টপ কোম্পানিগুলোতে যাওয়ার জন্য, নাকি আসলে কোনো একটা পার্টিকুলার জায়গাতে স্কিল ডেভেলপমেন্ট করেও হয়তো বা সামনের দিকে আগানো পসিবল? এইটার একটা কম্বিনেশন কীভাবে তৈরি করা উচিত যেটা তার জন্য ক্যারিয়ারের জন্য ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম কোম্পানিগুলো একটা বেটার ইঞ্জিনিয়ার হয়তো বা পাবে? রাইট, আমি এটার অ্যান্সার জানি না। সো বাট হলো খেয়েছে আমি একটু মানে বিভিন্ন থটস শেয়ার করতে পারি যেটা হয়তো বা হেল্পফুল হতে পারে। সো এখানে সাপোজ কম্পিটিটিভ প্রোগ্রামিং আমার কাছে মনে হয় টু সাম এক্সটেন্ট প্র্যাকটিস করা উচিত, ঠিক আছে? সাপোজ হলো কি এরকম থাকতে পারে কম্পিটিটিভ প্রোগ্রামিং মানে কন্টেস্ট না, জাস্ট হইতেছে কিছু প্রবলেম সলভ করা, কিছু প্রবলেম সলভিংয়ে বা ইভেন কন্টেস্টেও কিছু সময় দেওয়া, এটা আর কি দরকার। কিছু সময় দেওয়াটা দরকার। এখন তারপরে সাপোজ যে কোনো একটা জিনিস নিয়ে আমার কাছে মনে হয় কি যে অনেস্টলি স্পিকিং ফর মেজরিটি পিপল হয়তো বা এরকম যে 6 মাস থেকে 1 বছর কম্পিটিটিভ প্রোগ্রামিং কন্টেস্ট এগুলাতে প্র্যাকটিস করা দরকার। তারপরে যে কোনো একটা রিয়েল সফটওয়্যার ডেভেলপমেন্টের জিনিস শিখে সেটা দিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে থাকা দরকার। আচ্ছা, যে সাপোজ হলো গিয়েছে এই জায়গাটাতে আমি একটু শেয়ার করতে চাই যে আমি যেমন ওই যেটা বললাম যে বই পড়ে শিখছি, আমি কোনোদিন কম্পিটিটিভ প্রোগ্রামিং করি নাই, ঠিক আছে? যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমার কোনো ফ্রেন্ড নাই কম্পিউটারের। সো আমি জাস্ট হলো গিয়ে যে বই পড়ে প্রোগ্রামিং শিখছি, প্রোগ্রামিং শিখে তারপরে আমি লোকজনের জন্য সফটওয়্যার বানাইছি। সাপোজ আমি একটা ওই যে সিডি রেন্ট, আগে তো সিডি রেন্ট করতো লোকজন, 10 টাকা করে সিডি রেন্ট করা যেত। তো আমি আমাদের পাশের একটা দোকানের জন্য সিডি রেন্ট একটা সফটওয়্যার বানাইছিলাম, বানাই যায় তারপরে তারে ফ্রি দিছি যে ভাই এই সফটওয়্যারটা ইউজ করেন। কারণ আমি দেখা যেত যে সফটওয়্যার রেন্ট করতে অনেক সময় লাগতো, খাতা এন্ট্রি করতেছে, তারপরে খুঁজে পাইতেছে না মুভি। সো তখন তো এটা হলো গিয়ে 2001-2 দিকে, 2 সম্ভবত, তখন হলো গিয়েছে যে এজেক্স জাভা স্ক্রিপ্ট এগুলো আসে নাই। সো আমি যেটা করছিলাম সেটা হলো গিয়েছে আইফ্রেমের মধ্যে এক একটার মধ্যে এক একটা ওয়েবসাইট আর কি, ঠিক আছে? সো একটার মধ্যে সার্চ করার জায়গা, একটাতে রেন্ট করার জায়গা। সো মানে একটা পার্সনকে পুরো আইফ্রেমকে আবার ছোট ছোট জায়গাতে, তো যাতে হলো গিয়েছে সাপোজ একটা কাস্টমার আইসা বললো যে ভাই এই নামে মুভি আছে, তখন সে যাতে সার্চ করতে পারে, আরেকজন আইসা 2টা সিডি দিয়ে বললো যে এখন আমাকে রেন্ট দেন, তো তার যাতে আলাদা পেজে না যায়, পেজ লোড হইতে তো কোনো পেজ লোড হইতে হবে না, একটা সেকশন আইফ্রেমের মধ্যে রেন্ট করার জায়গা, আরেকটাতে সার্চ করার জায়গা, এরকমভাবে মাল্টিপল আইফ্রেম, মানে একটা পেজ, তার কোনো আলাদা পেজে যেতে হবে না, একটা পেজের মধ্যে সে সব কাজ করে ফেলতে পারবে। সো এরকম একটা অ্যাপ্লিকেশন আমি স্টুডেন্ট অবস্থাতে কিন্তু ডেভেলপ করে একটা সিডির দোকানে দিয়ে দিছি, ঠিক আছে? সিডির দোকানদার হেভি পছন্দ করছে, তারপরে অন্য সিডির দোকানদার এসে আমার বলছে যে ভাই এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে দেন, এত সুন্দর অ্যাপ্লিকেশন হয়েছে। আমি যেটা ইনভাইট করবো সেটা হলো গিয়েছে রিয়েল লাইফ প্রজেক্ট করার জন্য, এই যে মার্ন স্ট্যাক হোক অথবা স্প্রিং বুট হোক অথবা সাপোজ পিএইচপি লারাভেল হোক, যে কোনো একটা হোক, বা
সাপোজ মোবাইল অ্যাপ্লিকেশন হোক, যে কোনো একটা হোক, সেইটা শিখে ফেলে রিয়েল লাইফ সফটওয়্যার বানাইতে থাকা। যেমন আমি একটা সফটওয়্যার বানানোর জন্য লোকজনকে অনেকদিন ধরে উদ্ভূত করতেছি, কেউ বানাইতেছে না, সেটা হলো কি একসাথে সাপোজ হলো কি যে বসুন্ধরাতে ওই যে খেলার জায়গা আছে ব্যাডমিন্টন খেলতে গেলে কত 1 ঘন্টা মনে 500 টাকা। সাপোজ হলো গিয়ে তোমার খেলতে ইচ্ছা করতেছে, আরেকজনের খেলতে ইচ্ছা করতেছে, তো তাহলে একটা জায়গাতে থাকুক, আমি যাই বলি যে আমার শনিবার খেলতে যেতে ইচ্ছা করতেছে, আরেকজন বললো যে আমার শনিবার খেলতে যেতে ইচ্ছা করতেছে, একসাথে খেলতে যাই। ঠিক আছে, সাপোজ হলো এই যে তোমার অফিসে, সাপোজ আমাদের অফিস মহাখালীতে মিরপুরে, তো উত্তরা থেকে লোকজন আসে, একসাথে অফিসে আসি, তো একটা ওয়েবসাইটে থাকুক সেখানে যে, তো এখন এই যে মানুষের মাথায় কিন্তু বিভিন্ন জিনিসপত্র আসতে থাকে, জিনিসপত্র আসতে থাকুক, বানাইতে থাকুক, একটা নাম দিয়ে দাও, একটা স্টার্ট আপের নাম দিয়ে দাও, ইনভেস্টমেন্ট রেজ করার দরকার নাই, ঠিক আছে, টাকা রেজ করার দরকার নাই, জাস্ট একটা নাম দিয়ে দাও, একটা স্টার্ট আপ বানায় ফেলো, জিনিস লঞ্চ করে ফেলো, চালাইতে থাকো, ফ্রেন্ডদের মধ্যে করতে থাকো। তখন যেটা হবে কি যে তোমার এক্সপিরিয়েন্স হইতে থাকবে, তুমি তোমার সিভিতে লিখবা এই স্টার্ট আপ, কেউ যায় কিন্তু গভর্নমেন্টের রেজিস্ট্রেশন ডেটাবেসে যা চেক করবে না কি এটা রেজিস্টার্ড আছে কিনা, কেউ কিন্তু যা দেখবে না যে এটা কত টাকা রেজ করছে, রেজ করার দরকার নাই। যখন আমি কন্টিনিউয়াসলি, মানে আমি আমার রিয়েল লাইফ থেকে দেখছি, আমি যখন কন্টিনিউয়াসলি এরকম সফটওয়্যার ডেভেলপ করতে থাকছি, আমি যখন গ্র্যাজুয়েশন করছি তখন আমার অলরেডি 6 বছর এক্সপিরিয়েন্স, ঠিক আছে। সো আমি এই কারণে একটা টার্ম আর কি খুব প্রমোট করার চেষ্টা করতেছি, সেটা হলো গিয়েছে এক্সপিরিয়েন্স ফ্রেশার। যে একটা ফ্রেশ গ্র্যাজুয়েট, সে যখন বাইর হবে ইউনিভার্সিটি থেকে, সে তখন অলরেডি যাতে মিনিমাম 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স পার্সন হয়, সে তার সিভিতে লিখবে এক্সপিরিয়েন্স 2 ইয়ার্স। তো তখন যেটা হবে কি যে আমার ক্লায়েন্ট তো সবসময় চায় কি যে ভাই আমাকে 3 বছর এক্সপিরিয়েন্স পিপল দাও, কাস্টমার সবসময় চায় যে 10 বছর এক্সপিরিয়েন্স পার্সন, কাস্টমার সবসময় বলেছে চ্যাটজিপিটির উপরে 10 বছর এক্সপিরিয়েন্স পার্সন দাও, ঠিক আছে। এখন কিন্তু লোকে যে আসলে তো 10 বছর এক্সপিরিয়েন্স এক্সিস্ট করে না, কিন্তু যদি 3 বছর এক্সপিরিয়েন্সড একটা পার্সনকে দিই, কাস্টমার সেটাকে কষ্ট করে অ্যাকসেপ্ট করবে। আমাদের যেমন একটা খুব স্ট্রং ভ্যালু হচ্ছে অনেস্টি। সো আমি কাস্টমারকে মিথ্যা কথা বলতে পারবো না, আমি বলবো যে ভাই এই পার্সনটাকে নাও, এই পার্সনটা ভালো কাজ করবে, ট্রাই করে দেখো, ফ্রি দাও দরকার হলে। সো এই যে আমরা যে ইনভেস্ট করতেছি, কিন্তু কেউ যদি ইউনিভার্সিটি থেকে বা এই যে প্রোগ্রামিং হিরোতে কেউ সাপোজ হয়তো বা শিখতেছে, সে হয়তো বা ক্যারিয়ার ট্র্যাক চেঞ্জ করতেছে, সাপোজ কেউ হয়তো বা 10 বছর এক্সপিরিয়েন্স, সাপোজ কেউ হয়তো বা অ্যাকাউন্টিংয়ে পড়ছে 10 বছর এক্সপিরিয়েন্স, ক্যারিয়ার ট্র্যাক চেঞ্জ করে এখন প্রোগ্রামিংয়ে আসতেছে, ভালো কথা, সে প্রোগ্রামিং হিরো করে তারপরে একটা স্টার্ট আপ করে জিনিসপত্র বানাইতে থাকুক, সফটওয়্যার বানাইতে থাকুক, লঞ্চ করতে থাকুক সফটওয়্যার। তো তখন যেটা হবে কি যে সে দেখাবে কি যে ভাই আমি এখানে আছি, তো তখন সিভি দেখে একজন বলবে যে তুমি এই কোম্পানিতে আসো মাত্র 3 মাস হয়েছে, তুমি কেন অ্যাপ্লাই করতেছো? ভাই এক্সপিরিয়েন্সের পাশে লেখা দাও ওন কোম্পানি, ওন স্টার্ট আপ, কিন্তু তোমার তো এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। সো আমি ওটাকে বলবো যে মানে ডু নট ওয়েট ফর এনিথিং, জাস্ট মেক ইট, ঠিক আছে, জাস্ট মেক ইট। না, এটা ভাই একটা খুব ভালো জিনিস বলছেন। আচ্ছা, নন সিএসির ওইটাতে ভাই যাবো, তার আগে আর একটা খুব ভালো থাকে আর কি, যে আপনিও কিন্তু ক্যারিয়ারের শুরুতে একটা সময় টিউশনি করতেন, রাইট। ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তাদের জন্য আমার কাছে মনে হয় যে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু আর্ন মানি সেটা হচ্ছে টিউশনি। কারণ টিউশনিতে তো এসএসসিতে যা পড়ছি সেটা পড়াইতে হয়, বুয়েটে যা পড়াইতেছে সেটা তো আমার পড়াইতে হয় না, এবং ওখান থেকে টাকা পয়সা ইনকাম করা খুব ইজিয়ার একটা ব্যাপার। তো কেউ যদি সিএসসিতে পড়াশোনা করে, তার কি আসলে টিউশনিতে ফোকাস করা উচিত? ওখান থেকে টিউশনি থেকে কিন্তু ভালো টাকা পয়সা ইনকাম করানো যায় যদি সে ভালো আর কি পড়াইতে পারে। তো সেই জায়গাটাতে টিউশনিতে ফোকাস করা উচিত, নাকি হইতেছে যে তার ক্যারিয়ারের সাথে কানেক্টেড এরকম কোনো একটা স্কিল ডেভেলপ করা উচিত, যেটার মাধ্যমে সে হয়তো বা ফিউচারে গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেলে কেউ যদি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন না নেয়, তাহলে কিন্তু তার এই টিউশনির কোনো এক্সপিরিয়েন্স কাজে লাগে না। কারণ গভর্নমেন্ট জবের সাথে টিউশনি কিছুটা কানেকশন আছে, কারণ ওই দিকে ওই ম্যাথটা বিভিন্ন জিনিসপত্র আসে, কিন্তু বিসিএস বিশেষ করে তো ইসের ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে কিন্তু ওইটার অত বেশি একটা ভূমিকা নাই আর কি। তো সেই জায়গাটাতে টিউশন করা উচিত, নাকি এই যে আপনার কোনো একটা স্কিল সেট ডেভেলপ করে এটার ভিতরে ফোকাস করা উচিত? এবং আপনি যেটা বলতেছিলেন যে পাড়ার দোকানের একটা সিডির গল্প, তো ওইটার আমি যখন স্টুডেন্টের সাথে দেখা হয়, সে বলে যে এই প্রোগ্রামিং এটা সেটা আমি ফোকাস করতে পারি না, তো তখন আমি সবসময় তাকে বলি যে ভাই তুমি একটা কাজ করো, তুমি 21 দিন কোড করবা, এই টাইপের একটা
প্রসেসের ভিতরে তোমার ঢোকা দরকার। এটা তুমি কীভাবে ঢুকবো? তুমি নিজে নিজে যদি চিন্তা করো যে 21 days অফ কোড করবো, এটা তুমি জীবনেও করতে পারবে না। তোমার এখন ফাইন্ড আউট করতে হবে যে তোমার চারপাশে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কার একটা ওয়েবসাইট দরকার, যে ওয়েবসাইটের মধ্যে ফাটাফাটি ই-কমার্স লাগবে না, তুমি জাস্ট একটা ল্যান্ডিং পেজ বানাবা, অ্যান্ড তুমি তারা কমিট করো যে ভাই এই পেজটা আমি তোমার বানাই দেবো, আমাদের 30 দিন সময় দাও, এবং তুমি ধরেই নাও যে তুমি কিছুই পারো না, অ্যান্ড দেন তুমি চ্যাটজিপিটির মধ্যে যাও, যে বলো যে এরকম একটা রিকমেন্ড আছে, তুমি রিকমেন্ডগুলো তার কাছ থেকে শুনে যে কটা সেকশন থাকবে এটা সেটা, চ্যাটজিপিটির কাছে যেয়ে বলো যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই, HTML CSS জাভাস্ক্রিপ্ট শিখবো, এবং আমি আমার ফ্রেন্ডের এরকম একটা প্রজেক্ট পাইছি যেটা আমি করতে চাই, তবে তুমি আমাকে ডিরেক্টলি কখনো কোড দিবা না, তুমি আমার 21 দিনের একটা লার্নিং প্ল্যান তৈরি করে দাও, আমি কোন দিন কোনটা শিখবো, এই পুরো প্রজেক্টে কোন পার্টটুকু কবে করবো, তুমি আমার জন্য আউটলাইন তৈরি করে দাও, কিন্তু তুমি আমার কোড দিবা না। এবং এই প্রসেসের মাধ্যমে সে যদি 21 দিন হয়, কি মানুষজন কিন্তু রিসেন্ট টাইমে ভ্যালিডেশন খুব পছন্দ করে। আমি ধরেন একটা বন্ধুর জন্য ওয়েবসাইট তৈরি করছি, এটা যখন দেখাবো বন্ধু আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, কিন্তু ভালো লাগবে, ফেসবুকে শেয়ার দিব যে সাকিবের ওয়েবসাইটটা আমি তৈরি করে দিচ্ছি এটা সেটা, তখন কিন্তু ওইটার ভিতরে একটা ভালো লাগা কাজ করে আর কি। তো এবং প্র্যাকটিক্যাল লাইফে জিনিসপত্র দিয়ে যদি কেউ শেখার ভিতরে ঢুকে, তখন দেখা যায় যে তার ওইটার প্রতি ইন্টারেস্ট কিন্তু লং টাইম ধরে রাখা পসিবল। তো যেটা বলতেছিলাম যে টিউশনি নাকি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, এরকম বন্ধু বান্ধবের ওয়েবসাইট কি আদৌ করা উচিত কিনা আর কি, যদি বলেন। সো এখন এই ইনফ্যাক্ট প্রশ্নের মধ্যে তোমার অ্যান্সার আছে আর কি। সো সো অ্যান্সারটা যেহেতু অবভিয়াস, আমি ওখানে আমার এক্সপিরিয়েন্সটা অ্যাড করি। সাপোজ আমি যখন টিউশনি করতাম 2000 সালে, 2001-এ আর কি, আমার টিউশনি থেকে ইনকাম ছিল প্রায় 15,000 টাকার মতো আর কি। হ্যাঁ, তো আমি হলো গিয়েছি, কিন্তু টিউশনি করতে আমার ভালো লাগতো না। তো আমি হলো গিয়েছি ওই প্রোগ্রামিংয়ের একটা কাজ পাইলাম, সো সেখানে দেখা গেল যে আমি 2,000 টাকা বেতন পাবো। তো তারপরে না, মানে প্রথমে ফ্রি কাজ করতাম 2টা জায়গাতে, ডিপাত নামে একটা জায়গাতে ফ্রি কাজ করতাম, তারপরে ওয়েস্টার্ন নেটওয়ার্ক নামে আরেকটা কোম্পানিতে ফ্রি কাজ করতাম। তো এইসব আর কি ফ্রি পার্ট টাইম কাজ টাজ করে তারপরে একটু এক্সপিরিয়েন্স হলো, সফটওয়্যার বানাইতে পারি, তখন একটা কোম্পানিতে আমাকে 2,000 টাকার জব অফার করলো। আমি তারপর 15,000 টাকা টিউশনি বাদ দিয়ে ওই 2,000 টাকার জবে ঢুকছি। তো তাতে কিন্তু আমার মাসে মাসে অনেক টাকা লস হয়েছে, ঠিক আছে। এবং তারপরে ওই কোম্পানির জন্য, মানে ওইটা যে সোনার কুরিয়ার, তো ওদের জন্য কুরিয়ার সফটওয়্যার বানিয়ে দিয়েছিলাম। পরে কুরিয়ার সফটওয়্যার বানানোর পরে তারপরে আরেকটা কোম্পানিতে, যে প্যারাডাইম নামে একটা কোম্পানিতে, ওদের জন্য আর কি বিভিন্ন কাজ টাজ করতাম। তো ওখানে আর কি কন্ট্রাকচুয়াল কাজ করতাম, কন্ট্রাকচুয়াল কাজ করে 30,000 টাকার মতন অ্যাভারেজে মাসে পাইতাম, ঠিক আছে। সো তারপরে আবার হলো গিয়ে যে মাথার মধ্যে কি ক্যারা চাপলো, বললাম যে একটা কোম্পানি করবো। সো ওনাদেরকে বললাম যে আমাকে টাকা দিতে হবে না, বরং এই টাকা ইনভেস্ট করে একটা কোম্পানি করে আমার বেতন হোক 3,000 টাকা, ঠিক আছে। মানে টাকার সাথে আমার যেন একটা আর কি বিকর্ষণ আর কি। কিন্তু আমার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ ছিল। অ্যাডভান্টেজ হতেছে কি, যে সাপোজ মধ্যবিত্ত ফ্যামিলি, আব্বু আম্মু আমার কাছ থেকে টাকা এক্সপেক্ট করতেছে না, আর বুয়েটে পড়তেছি, যার জন্য টিউশন ফিও একেবারেই কম। তো যার জন্য আমার কিন্তু টাকাও তো বেশি দরকার ছিল না। তো যার জন্য আমার কিন্তু ওই লাক্সারিটা ছিল। অনেকের কিন্তু ওই লাক্সারিটা থাকবে না আর কি, যে তার আসলে ইনকাম করে তার ফ্যামিলি চালাইতে হয়। কিন্তু ইনকাম করে যদি ফ্যামিলি চালাইতে হয় তাহলে টিউশনিটা করা যেতে পারে। কিন্তু সেটা যদি না হয়, যদি এরকম না হয় যে ফ্যামিলি টাকার উপরে ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে আসলে এই ইউনিভার্সিটি লাইফে যদি আমি কাজ করা শুরু করতে পারি, তাহলে ওইটা একটা বিগ অ্যাডভান্টেজ হবে। আমি বলবো কি, যে লোকজনের জন্য ওয়েবসাইট করুক, অ্যাপ্লিকেশন করুক, ফেসবুকের ক্লোন করুক, সাপোজ পাঠাওয়ের ক্লোন করুক, যা মন চায় করতে থাকুক, কইরা তারপরে ফেসবুকে দিয়ে দেখ, লিঙ্কডইনে দিয়ে দেখ, এই জিনিসগুলো যে করতে থাকা, ওই এক্সপিরিয়েন্সটা আসলে কাজে লাগবে। এই কারণে মানে টিউশনি তো আসলে ওরকম সিগনিফিক্যান্ট ভ্যালু অ্যাড করে না আর কি, ঠিক আছে, আনলেস বিসিএস আর কি। রাইট। না, ইনফ্যাক্ট আমি যখন ওই যে নর্থ সাউথে ছিলাম, আপনার মনে আছে 2016-17 দিকে, আমি কিন্তু পাঠাওয়ের মতো অ্যাম্বুলেন্স টাইপের একটা জিনিস তৈরি করছিলাম। এবং ওই সময় আমার মনে আছে যে আমি এনএসইউ গ্রুপের ভিতরে পোস্ট দিয়েছিলাম, কারণ আমি তো অ্যান্ড্রয়েড পারি না, আমি তখন টুকটাক পাইথন পারতাম না কোনটা জিনিস, এটা তো অ্যান্ড্রয়েডে করতে হবে। তো আমি এনএসইউ গ্রুপে পোস্ট দিলাম, পোস্ট দেওয়ার পরে যে কে অ্যান্ড্রয়েড করতে পারে, এবং আমরা একটা স্টার্ট আপের মতো একটা জিনিস করতে চাচ্ছি। তো আমার মনে আছে যে এনএসইউ ক্যাফেটেরিয়াতে আমি মোটামুটি 10 থেকে 12 জনের মানে কাইন্ড অফ ইন্টারভিউ টাইপের একটা জিনিস নিছি, যে এরা কেমন কী করে।
কোনো টাকা পয়সা কিন্তু দিব না। এরপরে আমি ফাইনালি 2 জনকে শর্টলিস্ট করলাম। 2 জনকে শর্টলিস্ট করে আমি বললাম যে ঠিক আছে আপনাদের সাথে, এবং তারা কিন্তু আবার আমার থেকে সিনিয়র, তারা আমার থেকে সিনিয়র ফাইনাল ইয়ার, এবং তাদের জন্য এটা প্রয়োজন, কারণ সে যদি এটা প্রজেক্ট করে তার তো এক্সপিরিয়েন্স হবে আর কি। ইনফ্যাক্ট আমি এটাই বলবো যে ইউনিভার্সিটিতে হোক বা প্রোগ্রামিং হিরো কমিউনিটিতে হোক বা অন্য যে কোনো জায়গাতে হোক, কয়েকজন মিলে একটা টিম করে জিনিসপত্র বানাই দেয়। এবং সেটা কিন্তু পরবর্তীতে লঞ্চ করতে পারি না, বাট একটা ভার্সন আমরা তৈরি করছিলাম যেই জায়গাটাতে এই যেই ডেভেলপারটা অ্যান্ড্রয়েড ডেভেলপার সে এখানে কাজ করছে, সে কিন্তু এর আগে কখনো ম্যাপ নিয়ে কাজ করে না। ম্যাপ নিয়ে কাজ করা কিন্তু অন্য জিনিসের থেকে একটু ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, ওটা সে করছে। এবং আমরা প্রথম দিকে আমাদের একটা হেভি চ্যালেঞ্জ ছিল, সেটা হইতেছে এই যে ম্যাচ করানো, যে যখন রিকোয়েস্ট দিতেছে এটা তো মাল্টিপল ডিভাইসে যাচ্ছে, এখন কে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, কে রিজেক্ট করবে, এই টাইপের যে জিনিসটা। এবং এটা সে মোটামুটি 2-3 সপ্তাহের মতো স্ট্রাগল করছে। তার অবস্থা এরকম ছিল যে পরবর্তীতে আমি নক দিলে সে মেসেজে রিপ্লাই দিত না, ফোন দিলে ফোন ধরতো না। অ্যান্ড ফাইনালি সে 20-22 দিনের মাথায় এটা কিন্তু কমপ্লিট করে। এবং 20-22 দিনের মাথায় যখন কমপ্লিট করছে, সে বলছে যে ভাই এটা থেকে আমি অনেক কিছু শিখছি, মানে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে কিন্তু আমি শিখছি এটা থেকে। তো ওইটার যে একটা ভ্যালু, যে সবসময় আমরা চিন্তা করি যে টাকা পয়সা, অবশ্যই টাকা পয়সার তো একটা নিড আছে, কিন্তু আমার সিচুয়েশনটা যদি এরকম হয় যে ফ্যামিলির উপরে ওরকম ডিপেন্ডেন্সি নাই, আর কিছুই করতেছি না, শুধু ফেসবুকে স্ক্রল করতেছি, ওরকম একটা সময় টাকা পয়সা ছাড়াও যদি কোনো একটা জায়গাতে ইনভলভ হয়ে প্র্যাকটিক্যালি কাজ করার একটা সুযোগ তৈরি হয়, সেটা আমার কাছে মনে হয় যে আসলে খুবই ইফেক্টিভ একটা জিনিস। নেক্সট যেটাতে যাইতে চাই আর কি, মানে এই কোশ্চেনটা আপনার জন্য খুবই রিলেভেন্ট, তবে আপনার পার্সপেক্টিভ থেকে এই কোশ্চেনের উত্তর দিলে হবে না। একটা মেজরিটি পোর্শন প্রোগ্রামিং হিরো থেকে, আমি পার্সেন্টেজ বলতে চাই না ইন্টেনশনালি, কারণ মানুষজন ভেবে নিতে পারে যে নন সিসি থেকে প্রোগ্রামিং হিরোতে আসলে এই চাকরি বাকরি হয়ে যায়, এরকম না। তো আমরা দেখি যে বেশ ভালো একটা নাম্বার অফ পিপল নন সিএসসি থেকে আসে, এবং তারা রিজনেবলি সিএসসিদের থেকে মোর ফোকাসড ওয়েতে মোর হার্ডওয়ার্কিং হয়। রিজনটা আমি দেখছি যে ওরা শেখার চেষ্টা করে, ওরা তো কিছুই পারে না, পুরো জিনিসটা নতুন। তো যেহেতু পুরো জিনিসটা নতুন, ওরা একদম ইচ অ্যান্ড এভরিথিং খুব সিরিয়াসলি শেখার চেষ্টা করে। তো এই নন সিএসসি থেকে কেউ যদি প্রোগ্রামিং শিখতে চায়, ফর এক্সাম্পল এই প্রোগ্রামিং হিরো বা এই টাইপের অনেকগুলো ট্রেনিং কিন্তু আছে, ট্রেনিংয়ের ভিতর দিয়ে সে যদি যায়, তার জন্য আদৌ কি ব্রেন স্টেশনের মতো একটা টপ কোম্পানিতে সে যদি ফিউচার, হয়তো বা ইনিশিয়ালি ডে অনেক পসিবল হবে না, কিন্তু 1000তম দিনে যে সে কি ব্রেন স্টেশনের মতো একটা কোম্পানিতে আদৌ যাইতে পারবে কিনা, কারণ তার তো সিএসসি ডিগ্রি নাই, সে ওই কম্পিটিটিভ প্রোগ্রামিংও কখনো করে নাই। তো তার জন্য ফিউচারটা কেমন হবে, নন সিএসসি থেকে আসার যে ডিসিশন, এটা কতটুকু আমার কাছে মনে হয় যে যুক্তিযুক্ত। আমাদের কথা যদি বলি যে আমাদের 700 পিপল কোম্পানিতে অ্যারাউন্ড হয়তো বা 6-7 জন এরকম আছে যারা প্রোগ্রামিংয়ে কাজ করতেছে, কিন্তু প্রোগ্রামার না আর কি, মানে কিন্তু কম্পিউটার গ্র্যাজুয়েট না আর কি, ঠিক আছে। তো তার মানে কি যে এটা আসলে সম্ভব, ঠিক আছে। আমাদের যেটা বললাম আর কি, যে আমাদের 1% 2% এরকম হয়তো বা পিপল যারা কম্পিউটার সায়েন্স থেকে না এসেও আমাদের এখানে কাজ করতেছে কম্পিউটারে। এবং এরকমও আছে যে সাপোজ খুব ভালো ক্যারিয়ার প্রোগ্রেশন পাইছে, যে সাপোজ আর্কিটেক্ট হয়ে গেছে, এন্টারপ্রাইজ আর্কিটেক্ট হয়ে গেছে, এরকমও সম্ভব, যে কম্পিউটারে কিন্তু কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েশন না। তো ব্যাপার সেটা হতেছে, যেটা তুমি মানে রাইটলি পয়েন্ট আউট করছো, যে আসলে কেউ যখন আর কি কম্পিউটার সায়েন্সে পড়ে নাই, তখন কিন্তু তার শেখার একটা অনেক বেশি আগ্রহ থাকে আর কি, তো যেটা পটেনশিয়ালি সাকসেসের দিকে নিয়ে যাওয়ার একটা সুযোগ থাকে আর কি, ঠিক আছে। কিন্তু কম্পিউটারে পড়ছে এটাকে আমি কোনো মানে খাটো করে দেখতে চাই না। আমাদের তো সাপোজ আর্কিটেক্টদের মধ্যে 99% হচ্ছে হলো কি যে কম্পিউটার গ্র্যাজুয়েট আর কি, 1%। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি যে মানে ডু নট রিগ্রেট এনিথিং আর কি, ঠিক আছে, যে ওয়েদার আমি সুযোগ পাইছি কম্পিউটারে পড়ার বা পাই নাই, ঠিক আছে। ডু নট রিগ্রেট এনিথিং, ট্রাই করতে থাকলে আসলে অনেক কিছু সম্ভব। সব কিছু কি সম্ভব আমি বলবো না যে সব কিছু সম্ভব, বাট অনেক কিছু সম্ভব আর কি। আমার মনে আছে যে আমাদের খুব ভালো একজন প্রোগ্রামার ছিল মিজান, তো ও যেমন হলো গেছে এখন সিঙ্গাপুরে আছে আর কি, ঠিক আছে। তো ও যেমন হলো গেছে মানে আমাদের একটা প্রজেক্টে আমরা এক্স গুগলারের সাথে কাজ করতেছিলাম, ন্যাশ ভাই। তো ন্যাশ ভাইয়ের ফুল ব্যাক এন্ডের
টোটাল প্রোগ্রামিং নোড.জেএস বলি এবং টোটাল প্রোগ্রামিং মিজানের একা করা, এবং ও কিন্তু হলো গিয়েছে কম্পিউটার গ্র্যাজুয়েট। সো ওইটা আর কি, যে কম্পিউটার গ্র্যাজুয়েট ছাড়াও আর কি খুব ভালো কাজ করা সম্ভব, কারণ প্রোগ্রামিংয়ে তো যেটা সুবিধা আছে, সাপোজ ইভেন চ্যাটজিপিটিও প্রোগ্রামিং করতে পারে। সো এনিওয়ে তো ওটা আর কি যে সম্ভব আর কি। না, আমি যেভাবে পুরো জিনিসটাকে দেখি যে কেউ যদি নন সিএসসি গ্র্যাজুয়েট হয়, সে ব্রেন স্টেশনে যাওয়া পসিবল, তার জন্য রাস্তা একটু ডিফারেন্ট। তার জন্য রাস্তা কিভাবে ডিফারেন্ট? হ্যাঁ, মানে সে হয়তো অন্য কোনো কোম্পানিতে রাইট এক্স্যাক্টলি ওটা বলতে। আমাদের ফ্রেশ গ্র্যাজুয়েট না, ফ্রেশে হয়তো পসিবল হবে না। ফ্রেশ গ্র্যাজুয়েট রিক্রুটমেন্ট ট্রেনিংটাতে মানে আমি বলবো না যে ইম্পসিবল, কিন্তু ওইটা হয়তো বা অনেকখানি ডিফিকাল্ট, কারণ ফ্রেশার রিক্রুটমেন্ট আর কি অনেক করা, কিন্তু সাপোজ এক্সপেরিয়েন্স দিয়ে তারপরে ওই মিড লেভেল বা সিনিয়র ডেভেলপার সে পসিবল সম্ভব। কিন্তু দেন এগেইন সাপোজ আমি যদি কারো কথা চিন্তা করি, ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবেও কেউ ঢুকছে আর কি। মানে ইভেন আমাদের লাস্ট রিক্রুটমেন্টে, ইন্টারেস্টিংলি আমাদের লাস্ট রিক্রুটমেন্ট গত বছরের জানুয়ারি রিক্রুটমেন্টে, আমার যদি ভুল না হয়ে থাকে, যে প্রোগ্রামিং কন্টেস্টের এক্সামে যে ফার্স্ট হয়েছে সে ম্যাথ গ্র্যাজুয়েট, ঠিক আছে। সো তার মানে কি হচ্ছে যে ইট ইজ পসিবল আর কি, হুএভার, মানে আমরা এরকমই একটা স্ট্রাকচার করার চেষ্টা করছি যেখানে সাপোজ আমার মতন একটা পার্সন যে ইলেকট্রিক্যালে পড়ে কিন্তু প্রোগ্রামিং করতে পারে, সে যাতে সুযোগ পায়। তবে আজকের দিনের শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হইতেছে যে চ্যাটজিপিটি, তারপরে গুগল বার্ড, তারপরে গিটহাব কোপাইলট, এইসব নানাবিধ জিনিসপত্র আসছে, সেটা দেখে মানে যারা ডেভেলপারের লাইনে আসবে বা যারা এখন সিএসসিতে পড়তেছে বা অনেক ক্ষেত্রে যারা জুনিয়র ডেভেলপার আছে, তাদের ভিতরে একটা কিছু ক্ষেত্রে কনফিউশন তৈরি হয়েছে বা একটু কিছুটা শঙ্কাও তৈরি হয়েছে যে এটি কি আমার চাকরি বাকরি আদৌ খেয়ে ফেলবে কিনা বা আমাকে রিপ্লেস করে ফেলবে কিনা। তো চ্যাটজিপিটি কি আমাদের লাইফটাকে ইজি করছে, নাকি এটা মানে আমাদের জীবনকে আর একটু কঠিন করে ফেলছে? কঠিন মিনস হইতেছে যে আমাদেরকে এখন আরও ইন্টেলেকচুয়ালি চিন্তা করতে হবে, আমাদেরকে আরও স্মার্ট হইতে হবে, কারণ এখন আর জোড়াতালি দিয়ে কাজ হবে না, কে কারণ চ্যাটজিপিটি আছে। হোয়াট ডু ইউ থিঙ্ক? সো মানে আসলে জানি না আর কি। হ্যাঁ, আমার কাছে আর কি তিনটা জিনিস এই জায়গাটাতে, তিনটে এরিয়া আছে আর কি, ঠিক আছে। একটা নাম্বার ওয়ান হইতেছে গিয়েছে এই ব্যাপারে কোনো ডাউট নাই যে জিনিসপত্র চেঞ্জ হবে এবং দিস ক্যান বি এ পোটেনশিয়াল রিস্ক। মানে এই রিস্ক যে আছে এটাকে আমি ইগনোর করব না, ঠিক আছে। কারণ সাপোজ চ্যাটজিপিটি আসার অনেক আগে কিন্তু বিল গেটস যেমন ইউনিভার্সাল বেসিক ইনকাম বলে একটা জিনিসে ইনভেস্ট করা শুরু করছে আর কি, যে সাপোজ যেটার আন্ডারে সাপোজ মানে বিল গেটসের যেটা কনসেপ্ট আছে যে বিল গেটস আর কি, মানে একটা গ্রুপ অফ পিপল দে সেট টুগেদার অ্যান্ড দে স্টার্টেড ওয়ার্কিং অন দিস ইউনিভার্সাল বেসিক ইনকাম ইউবিআই, যে পিপলের অনেক কাজ থাকবে না, সো পিপল মানে এমনি বসে থাকবে, সো তখন মানে সো গভর্নমেন্ট তাদেরকে কিছু করে টাকা দিতে থাকবে, ইউনিভার্সাল বেসিক ইনকাম, যে বেসিক একটা ইনকাম থাকবে, সো সেটা দিয়ে আর কি চলা। এবং এই জিনিসটা কিন্তু সাপোজ এই যে সম্ভবত সাউথ কোরিয়াতে এই করোনার শুরুতে হয়েছে, যে প্রত্যেকটা পার্সনকে গভর্নমেন্ট কিছু করে টাকা দিয়ে দিছে যাদের চাকরি চলে গেছে ইত্যাদি। সো রিস্ক একটা আছে, রিস্কের বাইরে আরও কিছু ফ্যাক্টর আসতেছেন, সেটা হতেছে নাম্বার ওয়ান রিস্ক আছে, এটাকে ইগনোর করতেছে না। নাম্বার টু যেটা, সেটা হলো গিয়েছে চ্যাটজিপিটি বা এই যে এআই রেভলিউশন, এটা পোটেনশিয়ালি হায়ার কোয়ালিটি এক্সপেকটেশন থাকবে, যে আমরা চাবো কি সব জিনিসপত্র আরও বেটার হবে আর কি, ঠিক আছে। আমাদের সবার পারফরমেন্স আরও বেটার হবে, আরও এফিসিয়েন্ট হবে। অনেকে যেটা বলতে চাইছে অ্যাভারেজ পিপলের কাজ থাকবে না, ঠিক আছে। এখন আমি এত কনফিডেন্ট না ব্যাপারটাতে। হইতে পারে যে অন্যরা যেটা বলতেছে এটা ট্রু, আবার হইতে পারে যে আসলে অ্যাভারেজ পিপল ভালো কাজ করতে পারবে। সাপোজ আমি ভালো রিসার্চ আর্টিকেল লিখতে পারি না, তো এখন চ্যাটজিপিটির হেল্প নিয়ে আমি হয়তো বা রিসার্চ আর্টিকেল লিখতে পারবো। তার মানে কি হতেছে যে অ্যাভারেজ পার্সনও হয়তোবা ভালো কাজ এক্সেলেন্ট কাজ ডেলিভার করতে পারবে, ঠিক আছে। আমি ডিজাইন করতে পারি না,
সাপোজ আমি যদি আজকে একটা আর্টিকেল লিখি, সেই আর্টিকেলটা সুন্দর হয় না, আরেকজন যে অনেক ভালো ডিজাইন করতে পারে তার আর্টিকেলটা সুন্দর হয়। চ্যাট জিপিটির ফলে কি হতেছে যে আমি তারে বলবো যে ভাই আমার এরকম একটা আর্টিকেল লিখছি, এটার জন্য 3টা পিকচার ডেভেলপ করে দেয়, হ্যাঁ সে আমার 3টা পিকচার ডেভেলপ করে দিবে, সো আমার আর্টিকেলটাও ভালো হবে। সো সবার জিনিসপত্র বেটার হবে। সো নাম্বার 1 রিস্ক আছে, নাম্বার 2 জিনিসপত্র বেটার হবে, নাম্বার 3 হইতেছে হলো গিয়ে যে কাজ কি সব চলে যাবে, যেটা আমি দেখতেছি যে আসলে নতুন কাজও তৈরি হবে। নতুন কাজ কীরকম, যে সাপোজ এতদিন পর্যন্ত তো কাস্টমার এটা এক্সপেক্ট করতো না যে সাপোজ জিনিসপত্র অনেক অটোমেটেড হবে। হোয়াট আই মিন ইজ যে সাপোজ একটা কোম্পানির সিইও, এখন হয়তো বা সিইও জিজ্ঞেস করে তার সিএফওকে যে আচ্ছা আমাদের গত এক সপ্তাহের ব্যালেন্স কত আছে। সিএফও হয়তো বা বলে যে আচ্ছা ঠিক আছে আমি একটা দিন সময় নিয়ে কালকে জানাবো। সিইও হয়তো বা সেলস হেডকে জিজ্ঞেস করে যে আচ্ছা গত 3 মাসের সেলস কত হয়েছে, তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি একটা রিপোর্ট তৈরি করে আপনাকে দিতেছি। এখন যেটা হবে যে সিইও এক্সপেক্ট করবে কি যে আমি মোবাইলটা নিব এবং সেখানে কল করে বলবো যে এই আমাদের কোম্পানির গত 3 মাসের সেলস কত হয়েছে, এবং সে অ্যান্সার করতে থাকবে হ্যাঁ গত 3 মাসের সেলস এরকম হয়েছে, ট্রেন্ড কিন্তু দেখাইতেছে এরকম হবে, সামনে কিন্তু এই জিনিসপত্র। এখন এটা কিন্তু ফিউচারে কোম্পানির এক্সপেকটেশন হয়ে যাবে। কোম্পানির এক্সপেকটেশন হবে কি যে একটা মার্কেটিং পার্সন চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করবে যে আচ্ছা আমাদের কোম্পানি গত 3 মাসে বা গত 1 বছরের চ্যাট জিপিটির অ্যাপ্লিকেশন করছে, সেই অ্যাপ্লিকেশনগুলোর কেস স্টাডি আমাকে দাও। চ্যাট জিপিটি হয়তো ওই কেস স্টাডিগুলো দিই। আমি যে কেস স্টাডিগুলো বললাম না, আমরা 4-5 মাস আগে একটা এআইথন করছি, হ্যাকাথনের এআই এর উপরে আর কি। তো সেখানে আমরা কিন্তু এরকম অ্যাপ্লিকেশন করছি যে আমরা এরকম এআই অ্যাপ্লিকেশন করছি যেখানে সাপোজ কেউ একজন জিজ্ঞেস করতেছে যে কোন গানটা সবচেয়ে বেশি বিক্রি হতে আছে, তো তারপরে সেটা মানে হয়তো বা এআই অ্যান্সার দিয়ে দিতেছে এই গানটা। এখন এই যে অ্যান্সার দিয়ে দিতেছে কোথা থেকে, একটা রিলেশনশিপ ডেটাবেস থেকে সেই ডেটাটা নিয়ে বলে দিতেছে। সো এরকম অনেক এআই অ্যাপ্লিকেশনের নিড তৈরি হবে। তো এই যে এত এআই অ্যাপ্লিকেশনের নিড তৈরি হবে, এটা কে বানাবে? এটা কিন্তু আমরাই বানাবো। কিন্তু এখানে একটা ক্রিটিক্যাল ফ্যাক্টর হতেছে যেটা এর আগে বলতেছিলাম যে স্মার্ট ক্রিয়েটিভ অ্যাজ ইন আমি যাতে শুধুমাত্র এরকম চিন্তা না করি যে আমি আচ্ছা আমার কাছে একটা কমপ্লেক্স প্রবলেম আসবে, আমি কমপ্লেক্স প্রবলেমটা শুধু সলভ করব, আমার কাছে একটা কম্পিটিটিভ প্রোগ্রামিং আসবে সেটা সলভ করব। আমি যাতে আমার ক্রিয়েটিভিটি, আমার প্রবলেম সলভিং অ্যাবিলিটির হরাইজনটাকে আরও উন্মুক্ত করি। তো এই জায়গাটাতে আমি বলবো যে একটা বই পড়ার কথা, যদি অনেক পুরাতন বই, এটা সম্ভবত পিটার এইচ ডায়ামেন্ডিসের, বইটার নাম সম্ভবত বোল্ড। হ্যাঁ বোল্ডার পরে কি জানি আছে, বইটার নামটা দেখলে বইটা পড়তে হয়তো ইচ্ছা করবে না, নামটা আর কি একটু চিজি আর কি। হ্যাঁ একটু আছে না যে ওই যে মানে বাসে বই বিক্রি করার সময় যেরকম ভাবে ক্যানভাসিং করে ওই ধরনের বই। কিন্তু মানে নামটা দেখে আমি বইটা অনেকদিন পড়ি নাই, কিন্তু বইটা যখন পড়ছি মানে পুরা চিন্তা ভাবনার হরাইজন অনেক উন্মুক্ত হয়ে গেছে। আমি সবাইকে বলবো যে এই বইটা একটা পড়ার জন্য আর কি, পিটার এইচ ডায়ামেন্ডিসের। মানে ইনফ্যাক্ট আমি সবসময় চিন্তা করতাম যে একটা মানুষের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব। এই ভদ্রলোক আমি প্রথম দেখছি যে ডাক্তার ইঞ্জিনিয়ার, মানে সে প্রথমে ডাক্তার হয়েছে তারপরে ইঞ্জিনিয়ার হয়েছে। এটা তো বাংলাদেশও আছে, মানে আমি এই পার্সনকে প্রথম দেখছি, তার আগে আমি দেখি ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো একটা পার্সন। মানে বাংলাদেশে অনেক ডাক্তার আছে যারা প্রোগ্রামার, কিন্তু একেবারে ডাক্তার ইঞ্জিনিয়ার, মানে ডিগ্রি সহ। না দ্যাট ইজ ট্রু। সো মানে তার নিউজ লেটার আছে, নিউজ লেটারও সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। মানে ভেরি বিউটিফুল আর কি। ইট ওয়াইডেন্স দ্য হরাইজন, ঠিক আছে, মানে চিন্তা করার ক্ষমতাটা পুরো অন্য লেভেলে নিয়ে যাওয়ার আমার কাছে লাগছে আর কি। এবং আমাদেরকে ওই অন্য লেভেলে, যেমন তুমি একটু আগে একটা এক্সাম্পল দিতেছিল না যে সাপোজ ও 21 দিনে কীভাবে করে শিখবে, তুমি যেটা এক্সাম্পল দিতেছিলা আমি শুনতে চিন্তা করতেছিলাম যে আচ্ছা আমি নিজেই তো এই কাজটা করতে পারবো না, আমি পোলাপানদেরকে কেমনে করে এই কাজটা করতে বলি আর কি, ঠিক আছে, কিন্তু অনেকে শুনে করে ফেলবে।
ঠিক আছে? সো এই যে চিন্তা ভাবনাটা, হরাইজনটা আর কি মুক্ত হওয়া বা বিগার হওয়া, এই জায়গাটা আমার কাছে মনে হয় যে খুব ইম্পর্ট্যান্ট আর কি ফিউচারের জন্য। সো থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর ইউর টাইম। অনেকগুলা ইনসাইটফুল ডিসকাশন হয়েছে, কিন্তু ডিসকাশন তো শেষ হইল না। তো যাই হোক, আমাদের শেষ করতে হবে আর কি। ইনশাল্লাহ আবার আপনার সাথে বসবো, আরও অনেক অনেক জিনিসপত্র নিয়ে ডিসকাশন করব। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর ইউর টাইম। থ্যাংক ইউ। আর আমি এই একটা কথা বলতে চাই যে আমি ডেফিনেটলি যেগুলো মানে 100% রাইট না, ডেফিনেটলি আমি সব কিছু জানি না। আমি যেটা বললাম এগুলা টু সাম এক্সটেন্ট রাইট। আমি আশা এগুলো করি thoughts অডিয়েন্স আর কি। আর কি, হ্যাঁ থটস, অডিয়েন্স ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে যদি কোনো ভুল বলে থাকে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।